আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে প্রাইসিং নিয়ে আলোচনা করতেছিলাম। প্রাইসিং এর বেসিক কনসেপ্টটা আমরা একটু আলোচনা করেছি প্রাইসিং সম্পর্কে। আজকে আমরা ডিটেলস আলোচনা করবো প্রাইসিং নিয়ে। আচ্ছা, আমি আপনাদের কিছু বুক রেফারেন্স দিয়ে দিয়েছি, আপনারা হয়তো বা, দেখেছেন কি না, যে অ্যাকচুয়ালি কস্টিং রিলেটেড। আমরা যেহেতু সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হব, তো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো যে বইগুলোতে আছে, আমি ওই বইগুলোর রেফারেন্স বুকগুলো আমি দিয়ে দিয়েছি। বা যে বইগুলো নিয়ে, যে বই থেকে আমরা ডিসকাশন করব, এই বইগুলো আমি আপনাদেরকে মেনশন করে দিয়েছি। যখন আমরা অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং করেছি, কিন্তু আমরা কিন্তু ব্যাচ কস্টিং, জব কস্টিং, প্রসেস কস্টিং, টার্গেট কস্টিং, লাইফ সাইকেল কস্টিং, তারপরে অ্যাক্টিভিটি বেস কস্টিং, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো আলোচনা করি নাই। এগুলো আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে বই আছে, এই বই থেকে আলোচনা করবো। আপনারা বইগুলো কালেকশন কালেকশন করে ফেলেন, বইগুলোর প্রাইস খুব বেশি হবে না। আশা করি উইদিন 1000-এর মধ্যে বইগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, প্রাইসিংটা নিয়ে আমরা একটু দেখবো, যে প্রাইসিংটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ প্রাইসিং জিনিসটা কি, যে আমি আপনার কোম্পানি যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তাহলে প্রোডাক্ট কোন মূল্যে বিক্রি করবে, দ্যাট ইজ কল কি প্রাইসিং। প্রোডাক্টটা যে মূল্যে বিক্রি করবে, দ্যাট ইজ কল কি প্রাইসিং। বা আপনার কোম্পানি যদি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি হয়ে থাকে, একটা সার্ভিস, এই সার্ভিসটা দেওয়ার জন্য সে কি পরিমাণ অ্যামাউন্ট চার্জ করবে, দ্যাট ইজ কল কি প্রাইসিং। তো অ্যামাউন্ট ডিটারমিনেশনটাকে বলা হচ্ছে প্রাইসিং। এখন আমাদের এই প্রোডাক্টের প্রাইস বা সার্ভিসের প্রাইস ডিটারমিনেশন করাটা কেন দরকার, দেখা যাচ্ছে তো না বইয়ের কপি? দেখা যাচ্ছে তো না বইয়ের কপি? জি আচ্ছা। ইমরুল ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, যেটাই বলতেছিলাম, যে আমাদের একটা প্রোডাক্টের প্রাইস বা সার্ভিসের প্রাইস ডিটারমাইন কেন দরকার। দেখেন, প্রাইসিং ইজ ইম্পর্টেন্ট। এটা রিজনটা বলতেছে যে প্রাইসিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট মেক্স আ পিভটাল কন্ট্রিবিউশন টু প্রফিট ম্যাক্সিমাইজেশন। কারণ এটা কিন্তু আপনার একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখে প্রফিট ম্যাক্সিমাইজেশনের কারণে। আপনার যদি প্রোডাক্টের প্রাইস যদি কম ধরেন, আহ, তাহলে কি হবে, আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস যদি কম ধরেন এবং আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ কোয়ান্টিটি যদি বিক্রি না করতে পারেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কি হবে না, প্রফিট হবে না। এই জন্য বলা হচ্ছে ইট মেক্স আ পিভটাল কন্ট্রিবিউশন টু প্রফিট ম্যাক্সিমাইজেশন। কারণ আলটিমেটলি কোম্পানির অবজেক্টিভই থাকে কি, যে কোম্পানি ওয়েলথ বাড়ানো, প্রফিট ম্যাক্সিমাইজ করা। আর প্রফিট ম্যাক্সিমাইজ হবে কিভাবে, আমি যখন সেলস থেকে কস্ট বাদ দিব, আমরা যখন সেলিং প্রাইস থেকে বা সেলস থেকে যখন আমরা কস্ট গুলো বাদ দিব বা এক্সপেন্স গুলো বাদ দিব, তখন আমরা কি পাবো, প্রফিট পাবো। দেখেন, বিজনেস মেক প্রফিট বাই সেলিং গুডস অ্যান্ড সার্ভিস এট এ প্রাইস হায়ার দেন দেয়ার কস্ট। প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করা এই সেন্সে দরকার, যে আপনি যে প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করলেন, এই প্রোডাক্টের প্রাইস যদি কোনো ক্রমে যদি কস্টের চেয়ে কম হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, প্রফিট জেনারেট করতে পারবেন না। এই জন্য বলতেছে বিজনেসেস মেক প্রফিট। বিজনেসের কি, বিজনেস ক্রিয়েট করে প্রফিট, বিজনেসের দরকার বাই সেলিং গুডস অ্যান্ড সার্ভিস এট এ প্রাইস হায়ার দেন দেয়ার কস্ট। আমরা প্রফিট ইজ ইকুয়াল টু কি বলতে পারি, সেলস মাইনাস এক্সপেন্সেস। আচ্ছা, দ্য অ্যামাউন্ট that they are able to sell will often be determined by the price charged for the goods and service. The amount that they are able to sell, আপনি প্রোডাক্টটা আপনি মার্কেটে যে মূল্যে বিক্রি করতে পারতেছেন, এটাকেই বলা হচ্ছে কি প্রাইসিং। উইল বি ডিটারমাইন্ড বাই দ্য প্রাইস চার্জ ফর দ্য গুডস অ্যান্ড সার্ভিস। এটা এমন হইতে পারে, মানে আমাদের তো দেখবেন যে কম্পিটিটিভ মার্কেট, তো কম্পিটিটিভ মার্কেটে ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা প্রোডাক্টটা তৈরি করতেছেন, এটা কিন্তু অ্যানাদার কম্পিটিটর কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতেছেন। যেমন কোকো কোলার কথা যদি চিন্তা করি, যেমন কোকো কোলা কি করতেছে, কোক সেল করতেছে। অ্যানাদার কোম্পানি পেপসি কি করতেছে, পেপসি বিক্রি করতেছে। এখন কোকো কোলার প্রাইস যদি কমানো হয়, পেপসি কি করবে, পেপসির প্রাইস কিন্তু কমাবে। কি করার জন্য, তার চাহিদাটাকে, ডিমান্ডটাকে, মার্কেট চাহিদা বা তার প্রফিট চাহিদাটাকে ঠিক রাখার জন্য, আর তার টার্গেট মিট করার জন্য করবে। হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে দ্য অ্যামাউন্ট দ্যাট দে আর এবল টু সেল উইল অফেন বি ডিটারমাইন্ড বাই দ্য প্রাইস। এটা অনেকটা কোন মূল্যে বিক্রি হবে, এটা ডিটারমাইন করে প্রাইসের দ্বারা। এটা অনেকটা ডিপেন্ড করে অনেক সময় ডিমান্ডের পরে।
যে কনজিউমার আপনার প্রোডাক্টটা কত টাকায় কিনতে যাচ্ছে, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ মার্কেট স্ট্রাকচার, এই ডিফারেন্ট টাইপস অফ মার্কেট স্ট্রাকচারটা আমাকে জানতে হবে এই জন্য, বা এটা আমরা অন্যভাবে আলোচনা করতে পারি, ফ্যাক্টর ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রাইস। মানে আপনি একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করলেন, কিছু ফ্যাক্টর কনসিডারেশন করে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করতে হবে। কি কি ফ্যাক্টর আছে দেখেন, দ্য প্রাইস দ্যাট বিজনেস ক্যান চার্জ ফর ইস প্রোডাক্ট অর সার্ভিস উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট। দেখেন এটাও কিন্তু ডিটারমাইন করা হচ্ছে কিসের দ্বারা, মার্কেটের দ্বারা, ইন হুইচ ইজ অপারেটস। যে মার্কেটে আপনি কি করতেছেন, অপারেট করতেছেন। ঠিক আছে, যেমন আপনি নতুন একটা মিনারেল ওয়াটার ম্যানুফ্যাকচারিং কোম্পানি করতে যাচ্ছেন, তো মিনারেল ওয়াটার আপনার মার্কেটে বিক্রি করতে চাইলে আপনাকে কি করতে হবে, কম্পিটিটর যে প্রাইসে বিক্রি করে এর চেয়ে বেশি মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। করতে পারবেন কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু ওই, সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি, নাম্বার অফ কোয়ান্টিটি আপনাকে কম বিক্রি করতে হবে। কারণ আপনার নাম্বার অফ কোয়ান্টিটি বিক্রি করলে আপনি আপনার বিজনেসে প্রফিট রাখতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা একটা কোশ্চেন থেকে যায়। এই জন্য আমাদেরকে এখানে কিছু, এই জন্যই বলা হচ্ছে দ্য প্রাইস দ্যাট বিজনেস ক্যান চার্জ ফর হিজ প্রোডাক্ট সার্ভিস উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কেট। অর্থাৎ আপনি যে মার্কেটে বিজনেস করতেছেন ওই মার্কেটের পরেও কিন্তু কি করে, আপনার প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করে, ইন হুইচ ইট অপারেটস ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বলতে বোঝানো হচ্ছে কি, যেখানে বায়ার প্রোডাক্টের প্রাইস সম্পর্কে অবগত। এভরি বায়ার আর সেলার ইজ এ প্রাইস ট্রেকার। এবং প্রাইস ট্রেকার সম্পর্কে কি বলা হচ্ছে, প্রাইস ট্রেকার সম্পর্কে, অ্যান্ড নো পার্টিসিপেন্ট ইনফ্লুয়েন্স দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইট বাইস অর সেলস। প্রাইস ট্রেকার বলতে এটাকে বোঝানো হচ্ছে যে কোনো পার্টিসিপেন্টই কি করতে পারবে না, প্রোডাক্টের প্রোডাক্টের প্রাইস, মানে বায়ার প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করে দিতে পারবে না, বা সেলারও প্রোডাক্টের প্রাইস ইনফ্লুয়েন্স করতে পারবে না। মানে আপনি ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিলেন, ইচ্ছাকৃতভাবে আপনার প্রোডাক্টের প্রাইস কি করে দিলেন, বাড়ায় দিলেন, কিন্তু আপনার কম্পিটিটর, যে কম্পিটিটর আছে এই কম্পিটিটরের প্রোডাক্টের প্রাইস কি, ফেয়ার বাড়াই নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কি করবে, আপনার সেলস কমে যাবে। আমি বুঝাতে পারছি কিনা, এই জন্য এটা বলছে নো পার্টিসিপেন্ট ইনফ্লুয়েন্স দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইট বাইস অর সেলস। মানে কোনো পার্টিসিপেন্টই কি করতে পারবে না, প্রোডাক্টের বাইং প্রাইস বা প্রোডাক্টের সেলিং প্রাইস কি করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। আদার ক্যারেক্টারিস্টিক্স অফ আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট ইনক্লুড, কারণ এখানে তো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, কারণ এখানে কি আছে, আপনার কম্পিটিটর আছে, আপনার কিন্তু কম্পিটিটর আছে। যেমন আপনি এসির কথা যদি চিন্তা করেন, যে আপনি এলজির এসি, মানে 1 টনের এসি আপনি যদি 1.5 লাখ টাকা প্রাইস ধার্য করেন, মানুষ কিনবে? কিনবে না, কারণ আপনার কম্পিটিটর আছে। আপনার জেনারেল এসি আছে, স্যামসাং এর এসি আছে, কম্পিটিটর কোন মূল্যে প্রোডাক্টটা দিচ্ছে এটার পর ডিপেন্ড করবে। আপনার যদি মনোপলি হয়ে থাকেন, যে আপনি কি করেন, একমত প্রোডাক্ট তৈরি করেন, আপনি যে প্রোডাক্টটা তৈরি করেন এই প্রোডাক্টটা আর কি করে না, কেউ তৈরি করে না, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইস বাড়াইতে পারে। সেক্ষেত্রে সাপ্লায়ার আর অল্টারনেটিভ অপশন থাকবে না। কিন্তু আপনার কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস বাড়ানোর ক্ষেত্রে আপনাকে কম্পিটিটরের প্রাইসটাও কি করতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, কেন রাখতে হবে, এখানে যেটা বলা হচ্ছে জিরো এন্ট্রি বা এক্সিট ব্যারিয়ার, এখানে জিরো এন্ট্রি বা এক্সিট ব্যারিয়ারটা কম। মানে চাইলে কি করতে পারবে, বিজনেসম্যান কি করতে পারবে, বিজনেস শুরু করতে পারবে, মানে কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে, এটা যেটা বলা ইট ইজ রিলেটিভলি ইজি টু এন্টার অর এক্সিট আট বিজনেস ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। বলেই দিচ্ছে পারফেক্ট ইনফরমেশন, আমরা তো এখানে নেটে সার্চ দিলে ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছি, প্রোডাক্টের প্রাইস সম্পর্কে, প্রোডাক্টের ফিচার সম্পর্কে আমরা কি যাচ্ছি, পেয়ে যাচ্ছি। তার মানে আপনি প্রোডাক্টের প্রাইস যদি বেশি চার্জ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা কি হবে না, আপনি আপনি যে পরিমাণ বিক্রির টার্গেট ওই পরিমাণ প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন না। প্রাইস অ্যান্ড কোয়ালিটি অফ প্রোডাক্টস আর অ্যাসিউম টু বি নোন টু অল কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স। এটা সবার কাছে নোন। কোয়ালিটি অফ প্রোডাক্টস, প্রোডাক্টস কোয়ালিটি সম্পর্কেও কি সবার কাছে নোন। কোয়ালিটি অফ প্রোডাক্ট বলতে ওই ফাংশনগুলোকে বোঝানো হচ্ছে, যে কি কি
কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করবে প্রোডাক্ট, বা প্রোডাক্ট দ্বারা আপনি কি 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 ধরনের বেনিফিট পাবেন, কি ধরনের ফ্যাসিলিটি পাবেন, এগুলোকে বলা হচ্ছে পারফেক্ট ইনফরমেশন। এটা তো আমরা বললাম কোম্পানিজ এইম টু ম্যাক্সিমাইজ প্রফিট ফ্রম এন্ড টু সেল ওয়্যার মার্জিনাল কস্ট মিট মার্জিনাল রেভিনিউ। আচ্ছা, এইটা আমাদের একটা কনসেপ্ট আছে প্রাইসিং এর ক্ষেত্রে, যে আপনার ম্যাক্সিমাইজ প্রফিট ম্যাক্সিমাইজ কখন হবে। আমাদের প্রথম দিকে একটু থিওরিক্যাল আলোচনা আছে, কিন্তু এই আলোচনাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কোম্পানি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবে কখন। এখানে ইকোনমিক্স এর পয়েন্ট অফ ভিউতে বলা হচ্ছে যখন মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হবে। এটা একটা ফর্মুলা বলে এমসি ইজ ইকুয়াল টু এমআর। আমরা যখন ম্যাথমেটিক্যাল ইস্যুতে যাব তখন আপনারা দেখবেন যে কনসেপ্ট গুলো ইন্টারেস্টিং। এমসি ইজ ইকুয়াল টু যখন এমআর হবে তখন কি হবে, প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এই এমআর দ্বারা আপনার নাম্বার অফ কোয়ান্টিটি, মার্জিনাল রেভিনিউ, এখানে আপনি প্রোডাক্টটা কোন মূল্যে বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করতে হবে, এবং কি পরিমাণ কোয়ান্টিটি বিক্রি করলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এটা আমাদের পরবর্তীতে আলোচনা করা আছে। তো এখানে বলা হচ্ছে যে কোম্পানিজ এইম টু কি ম্যাক্সিমাইজ প্রফিট, তাহলে কোম্পানিজ প্রফিট ম্যাক্সিমাইজ করবে কখন, যখন মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু কি হবে, মার্জিনাল রেভিনিউ হবে। হোমোজিনিয়াস প্রোডাক্টস, সিমিলার কোয়ালিটি প্রোডাক্টস। হোমোজেনিয়াস প্রোডাক্ট বলতে সিমিলার কোয়ালিটি প্রোডাক্টস। যেমন আমরা মোবাইল ফোন কিনতে গেলে কিন্তু অনেক ভেরিয়েন্ট পেয়ে থাকি, যে আমি স্যামসাং নিব নাকি রিয়েলমি নিব, নাকি ভিভো নিব, নাকি অপ্পো নিব। এই ভেরিয়েন্টগুলো কিন্তু দেখবেন যে মোবাইল ফোনের ক্ষেত্রে এই ভেরিয়েন্টগুলো কিন্তু সিমিলার, প্রোডাক্টগুলো সিমিলার। এসি পার্সেসের ক্ষেত্রেও ঠিক সেম, ল্যাপটপ পার্সেসের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অপশন আছে। আপনি চাইলে এইচপি নিতে পারেন, আপনি চাইলে আসুস নিতে পারেন। তো এইগুলোকে বলা হচ্ছে কি হোমোজেনিয়াস প্রোডাক্ট, ঠিক আছে। এগুলো বলা হচ্ছে আপনি ল্যাপটপের প্রাইস যদি কি করেন অনেক বেশি হাই রাখেন, এসপি মানে এসপি যদি ল্যাপটপের প্রাইস অনেক বেশি হাই রাখে, তাহলে ওই পরিমাণ কোয়ান্টিটি কিন্তু কোম্পানি কিন্তু কি করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এই জন্য কম্পিটিটরের প্রাইসটাকে মাথায় রাখতে হবে প্রাইসিং এর ক্ষেত্রে, হ্যাঁ। এইগুলো হলো ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলো বিবেচনা করে আপনার প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করতে হবে। আচ্ছা, ইমপারফেক্ট কম্পিটিশন, এটা হলো পারফেক্টলি কম্পিটিটিভ, যেখানে কম্পিটিটর আছে। Imperfect competition refers to market structure that does not meet the conditions of perfect competition, যেখানে কি পারফেক্ট কম্পিটিশন ডাজ নট মিট দ্য কন্ডিশন, পারফেক্ট কম্পিটিশনে কন্ডিশনগুলো মিট করে না। যেমন আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন এইখানে বায়ার কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস সম্পর্কে অবগত না, বুঝতে পারছি কিনা। আপনি যে প্রোডাক্ট যেটা তৈরি করতেছেন ইমপারফেক্ট কম্পিটিশনে, বায়ার কি এই প্রাইস সম্পর্কে অবগত না। আবার আমাদের দেখবেন ইকোনমিক্সের দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ইলাস্টিসিটি অফ ডিমান্ড, একটা হলো ইনইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝানো হচ্ছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা প্রাইস ইলাস্টিসিটি, দেখবেন একটা কনসেপ্ট আছে প্রাইস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি কি, যে আপনার প্রোডাক্টটা প্রাইসের সাথে সংবেদনশীল। আপনি যদি প্রোডাক্টের প্রাইস যদি বাড়ায় দেন না, তাহলে আপনার মার্কেটের ডিমান্ড কি করবে, ফল করবে, ঠিক আছে। ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস যদি বাড়ান, এটা প্রাইস ইনইলাস্টিসিটি, হ্যাঁ, সেক্ষেত্রে যে মার্কেটে যে চাহিদা, এই চাহিদার তেমন একটা ফল করবে না। বুঝতে পারছি কিনা, দেখ ইমপারফেক্ট কম্পিটিশন কি বলতেছে, refers to market structure that does not meet the condition of perfect competition. It forms include monopoly. মনোপলি তো আমরা জানি যে আপনি কি করতেছেন, আপনি যে প্রোডাক্ট যেটা তৈরি করতেছেন এটা অল্টারনেটিভ কেউ নাই, মানে আপনি একমাত্র সাপ্লায়ার। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, প্রোডাক্টের প্রাইসটা আপনি আপনার মতো করে চার্জ করতে পারবেন, বা মার্জিনটাও আপনি আপনার মতো করে কি করতে পারবেন, ডিটারমাইন করতে পারবেন, মনোপলি। তবে বিজনেস যেটা করে বা কোম্পানিগুলো যেটা করে লং টার্ম সাস্টেনেবিলিটির জন্য, তারা একটা একটা সার্টেন পার্সেন্টেজ প্রফিট রেখে তারা প্রোডাক্টের প্রাইসটা চার্জ করে। অনেক বেশি যে হাই পার্সেন্টেজ প্রফিট চার্জ করে এরকমটা না। যেমন দেখেন মাইক্রোসফট বলা হয়েছে, মাইক্রোসফট ইজ ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ এ মনোপলি। কারণ আমাদের ল্যাপটপে যে উইন্ডোজ আছে এই উইন্ডোজ গুলো কি, আমরা যে ল্যাপটপে যে উইন্ডোজ গুলো ইউজ করি এগুলো কার, মাইক্রোসফট। মাইক্রোসফট না,
এর অল্টারনেটিভ ভার্সন তো নাই। যদি অ্যাপলের ক্ষেত্রে ম্যাক আছে না, ঠিক না, অল্টারনেটিভ ভার্সন নাই। ঠিক আছে। আবার দেখবেন যে গুগলের প্লে স্টোর, এটাও কিন্তু মনোপলি। ওই যে সফটওয়্যার যেটা, এই সফটওয়্যারগুলো কিন্তু ওই যে মোবাইল ফোন কোম্পানিগুলো কিন্তু নিচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ কি, মনোপলি। কারণ প্লে স্টোর ছাড়া আপনি দেখবেন অ্যাপসগুলো, মোবাইলে অ্যাপসগুলো ডাউনলোড করা টাফ কিন্তু। মানে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ইউজ করি, এই প্লে স্টোর ছাড়া আপনি দেখবেন অ্যাপগুলো ডাউনলোড করা টাফ। যেমন চায়নারা চেষ্টা করেছিল, তারা ওই যে হুয়াই মোবাইলটা প্রোভাইড করার জন্য, এবং তারা একটা অ্যাপ ক্রিয়েট করার জন্য, কিন্তু ওই অ্যাপটা প্লে স্টোরের মতো এতটা সফিস্টিকেটেড না। ঠিক আছে। তাহলে মনোপলির ক্ষেত্রে কি করতে পারবেন, আপনি আপনার মতো পার্সেন্টেজ অফ প্রফিট কি করতে পারবেন, চার্জ করতে পারবেন। তবে বিজনেসটাকে সাস্টেনেবিলিটি রাখার জন্য এরা প্রফিটটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত চার্জ করে। অনেক বেশি হাই প্রাইস তারা চার্জ করে না। আচ্ছা, অলিগোপলি, অলিগোপলি যেটা বোঝানো হচ্ছে এই যে মার্কেটে বায়ার অনেক কিন্তু সাপ্লায়ার কয়েকজন সাপ্লায়ার আছে, যে যারা গুডস বা সার্ভিসগুলো সাপ্লাই দিচ্ছে। অলিগোপলি, যেমন আমাদের বাংলাদেশে হইতে পারে মোবাইল ফোনগুলো, যেমন গ্রামীণ, রবি বা এয়ারটেল, হ্যাঁ, এরা, এটা এদের অলিগোপলি বলা হয়ে থাকে। ঠিক আছে। দেখেন, ফিউ কোম্পানিজ ডোমিনেট দ্য মার্কেট এন্ড আর ইন্টার ডিপেন্ডেন্ট, এবং একটা আরেকটার সাথে ইন্টার ডিপেন্ডেন্ট কিন্তু। Firm must take into account likely reactions of their rivals to any change in price. Likely reaction of their rivals to any change in price, output, or forms of non-price competition. আমাদের যে বিভিন্ন অফারগুলো দেয়, দেখবেন মোবাইল মোবাইল ফোন মোবাইল অপারেটরের অফারগুলো কিন্তু প্রায় সেম বা সিমিলার অফারগুলোই থাকে। যেমন গ্রামীণের অফার, বাংলালিংকের অফার, এগুলো সেম বা সিমিলার থাকে। এটা শুধু আমাদের কান্ট্রিতে না, ইন্ডিয়াতেও সেম। ইন্ডিয়াতে হলো জিও, এয়ারটেল, ভোডাফোন। জিও এয়ারটেলটাই মার্কেট শেয়ারটা, পার্সেন্টেজ, তাদের পার্সেন্টেজ অফ মার্কেট শেয়ার বেশি, হ্যাঁ। তাদের দেখবেন অফারগুলো, যতটুকু আমি জানি যে তাদের অফারগুলো প্রায় কি সেম, হ্যাঁ, এটা বলা হচ্ছে। এটা একটা রিটেল বিজনেসের এক্সাম্পল দেওয়া আছে। ফর এক্সাম্পল, ইন দ্য ইউকে ফোর কোম্পানিজ, টেসকো, অ্যাজডা, সেন্সবারি অ্যান্ড মরিসন শেয়ার 74.4% অফ গ্রোসারি মার্কেট। যেমন আমাদের কান্ট্রিগুলোতে কি হচ্ছে, যে স্বপ্ন, আগোরা, এরা কিন্তু অনেকটা গ্রোসারি মার্কেটটা কি করে নিচ্ছে, দখল করে নিচ্ছে না, এইরকম। আচ্ছা, মনোপলিস্টিক কম্পিটিশন। আচ্ছা, in which products are similar but not identical. There are many producers and many consumers in a given market. আচ্ছা, এইখানে যেটা বলা আছে মনোপলিস্টিক কম্পিটিশন এক্সাম্পল হলো, যেটা বলা যায়, যেমন চা অ্যান্ড কফিটাকে বলে মনোপলিস্টিক। কারণ প্রোডাক্টস আর সিমিলার বাট নট আইডেন্টিক্যাল। মানে সিমিলার বলতে এসেন্সে বোঝানো হচ্ছে দুইটার কাজই হলো কি ক্লান্ত দূর করা, টায়ার্ডনেস রিমুভ করা, বা আপনাকে সজাগ রাখা। দুইটার কাজই হলো কি আপনাকে টায়ার্ডনেস রিমুভ রিমুভ করা বা সজাগ রাখা। আচ্ছা, দেয়ার আর মেনি প্রডিউসার্স। কারণ টি কিন্তু একটা কোম্পানি না, অনেকগুলো কোম্পানি প্রোভাইড করে। কফিও সেম সেম, অ্যান্ড মেনি কনজিউমার্স ইন এ গিভেন মার্কেট, বাট নো বিজনেস হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার দ্য মার্কেট প্রাইস। ধরেন যে এই বিজনেসটা শুধুমাত্র টি প্রডিউসারের হাতে এরকমটা না, বা কফি প্রডিউসারের হাতে এরকমটা না। মানে কেউ যদি প্রোডাক্টের প্রাইস দাম বাড়ায় দেয়, সেক্ষেত্রে কাস্টমার, কনজিউমার কি হইতে পারে, যে তারা অন্য প্রোডাক্টের দিকে চলে যেতে পারে, সুইচ করতে পারে, হ্যাঁ? এই জন্য তাদেরকে, এই জন্য প্রাইসটা কি টোটালি তাদের কন্ট্রোলে না। আচ্ছা, এগুলো একটু থিওরিটিক্যাল আলোচনা ছিল, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম কি কম্পিটিটিভ মার্কেটে আপনাকে এই ফ্যাক্টরগুলো কনসিডার করে আপনার প্রোডাক্টের প্রাইসটা ডিটারমাইন করতে হবে। কম্পিটিটিভ মার্কেটে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা যেটা করি যে একটা প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করি, এই কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে সেলিং প্রাইস ডিটারমাইন করি। কিন্তু এইভাবে যদি আমরা সেলিং প্রাইস যেটা ডিটারমাইন করতেছি, যেটা বলা হচ্ছে কি যে এইভাবে সেলিং প্রাইস ডিটারমাইন করে আপনি কি করতে পারবেন না, অপটিমাম প্রফিট অ্যাচিভ করতে পারবেন না। অপটিমাম প্রফিট অ্যাচিভ করার জন্য আপনাকে এই ফ্যাক্টরগুলো কনসিডার সে নিয়ে এসে করতে হবে।
এবং আমাদের দেখবেন অপটিমাম প্রফিট ক্যালকুলেশনের ম্যাথ আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে এটা একটু আলোচনা করতেছিলাম, থ্রি বট অ্যাপ্রোচেস টু প্রাইসিং। এটা হলো ডিমান্ড বেস অ্যাপ্রোচ। আজকে আমরা ডিমান্ড বেস অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করবো, যে ডিমান্ডের উপরে বেস করে আমরা প্রোডাক্টের প্রাইসটা কিভাবে ডিটারমাইন করব। এটা হলো কস্ট বেস অ্যাপ্রোচ, কস্টের উপরে বেস করে। কস্ট বেস অ্যাপ্রোচটা এটা কোয়াইট ইজি, দেখবেন আমরা মার্জিনাল কস্টিং এন্ড অ্যাবজর্পশন কস্টিং নিয়ে আলোচনা করেছি। তো মার্জিনাল কস্টিং এ ক্ষেত্রে আমরা কস্ট পার ইউনিট কিভাবে ক্যালকুলেট করি এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কস্ট পার ইউনিট কিভাবে ক্যালকুলেট করি এটা এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো কস্ট পার ইউনিটের সাথে আমরা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করলে আমরা কি পাবো? আমরা সেলিং প্রাইস ডিটারমাইন করতে পারবো। বুঝতে পেরেছি কিনা কস্ট বেস অ্যাপ্রোচ? কস্ট বেস অ্যাপ্রোচটা কিন্তু কোয়াইট ইজি। আমরা এটা একটু আলোচনা করেছি। কস্ট বেস অ্যাপ্রোচটা হলো আপনি কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে আপনি কি করতে পারবেন? সেলিং প্রাইস ডিটারমাইন করতে পারবেন। যেমন আমার একটা প্রোডাক্ট তৈরি করতে আমার খরচ হয় কত? 100 টাকা। তাহলে আমি এই এই প্রোডাক্টের সাথে আরো 20 টাকা পার্সেন্টেজ অফ প্রফিট 20 টাকা যোগ করে আমি প্রোডাক্টের সেলিং প্রাইস ডিটারমাইন করলাম কত? 120 টাকা। এটাই হলো কস্ট বেস অ্যাপ্রোচ। এই কস্ট বেস অ্যাপ্রোচের ক্ষেত্রে যেমন এখানে কয়েকটা ইয়ে আছে, আমরা যদি একটু আলোচনা করি। যেমন আপনি চাইলে কস্ট বেস অ্যাপ্রোচের ক্ষেত্রে আপনি চাইলে অ্যাকচুয়াল কস্টের উপরে বেস করে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে পারবেন। অ্যাকচুয়াল কস্ট আপনি চাইলে কি করতে পারবেন? অ্যাকচুয়াল কস্টের উপরে বেস করে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে পারবে, যে আমার একটা প্রোডাক্ট তৈরি করতে অ্যাকচুয়ালি কি পরিমাণ কস্ট ইনকার হয়। তাহলে আমি এটার উপরে বেস করে কি করতে পারবো? এই কস্টের সাথে আমি পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করতে পারবে? সেলিং প্রাইস ডিটারমাইন করতে পারবো। আরেকটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। আপনি চাইলে স্ট্যান্ডার্ড কস্টিং এর সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে সেলিং প্রাইস ডিটারমাইন করতে পারবেন। দেখেন আমাদের এখানে কস্ট বেস অ্যাপ্রোচে এটা বলা আছে। এই আলোচনাগুলো কিন্তু ইন্টারেস্টিং আছে, মানে আপনারা যদি আস্তে আস্তে একটু শুনতে থাকেন না, দেখবেন ইন্টারেস্টিং আলোচনা। এন্ড বিশেষ করে ডিমান্ড বেস অ্যাপ্রোচের এক্সাম্পল গুলো খুব ইন্টারেস্টিং। এইটা আমরা আলোচনা করছি। আমরা কস্ট বেস অ্যাপ্রোচটা কই? কস্ট কনজিউমার কস্ট বেস অ্যাপ্রোচটা মনে হয়। আমরা কস্ট বেস অ্যাপ্রোচটা আপনাদেরকে একটু দেখে, হ্যাঁ। প্রোডাক্ট লাইফ সাইকেল কম্পিটিশন প্রাইসিং। আচ্ছা, কস্ট বেস অ্যাপ্রোচটা দেন, আমি একটু অন্য একটা স্লাইড অন করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই বই থেকে দেখাচ্ছি, হ্যাঁ, কস্ট বেস অ্যাপ্রোচ। 147 সাথে আর 21 যোগ হবে 170 পেজ দিই। আমার বইয়ের কপিটা দেখা যাচ্ছে প্রাইসিং, দেখতে পাচ্ছেন বইয়ের কপিটা? আরে ভাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ধৈর্য সহকারে শোনা লাগবে, কারণ এখানে একটু থিওরিক্যাল আলোচনা আছে তো। কিন্তু এই অবশ্যই। আলোচনাগুলো ইন্টারেস্টিং, হ্যাঁ, এই স্যার জন্যই এটা বললাম। কি ওই এসসিসি এর বই নাকি স্যার? হ্যাঁ, এসএসসি এর বই। প্রাইসিংটা হলো কি, আপনি দেখবেন বই, আপনি কস্টিং এর বইগুলো ঘেটে ঘেটে দেখবেন যে প্রাইসিংটা অ্যাকচুয়ালি এসএসসি এর F5 বইতেই ভালো আলোচনা করা আছে। আচ্ছা, আর রুবেল আমাদের ভাই, বাংলাদেশ। জি, ওই যে আপনাদের চারটে না পাঁচটা বই স্যাম্পল দিচ্ছেন না, চারটা বই গ্রুপে? দিছি ভাইয়া, প্রথম তিনটা নিয়ে চারটে বই? বুঝছেন। হ্যাঁ, চারটা ও বইতে আচ্ছা প্রথম তিনটা বই আর কালেক্ট করেন। আচ্ছা, ঠিক আছে। এইগুলোতে ম্যাথমেটিক্যাল ইস্যুগুলো আলোচনা করা আছে। স্যারের কি স্যার এসসিসি এর শেষ পর্যায়ে? জি জি, এসএসসি শেষ পর্যায়ে পেয়ে। স্যার এটা কি স্যার একটু বেশি টাফ নাকি স্যার? না, এটা চাপ না। এসএসসি F5টা আমার F5টা আমার পরীক্ষা দিতেছি, F5টা আমার হয়ে গেছে। F5টা অনেক আগে হয়েছে। আচ্ছা, এই দেখেন কস্ট প্লাস প্রাইসিং, হ্যাঁ। জি। এখানে এটা
ওটাতে আর ইনক্রিজিং সেলস অ্যান্ড প্রোডাকশন লেভেলস, আমি দেখতেছি আর কিছু আছে নাকি এখানে, একটা জায়গায় আরো সুন্দরভাবে আলোচনা করেছে। আচ্ছা, আমরা এইটাই কস্ট প্লাস প্রাইসিং, হ্যাঁ। দেন মিনি বিজনেসেস অ্যাড অফ সিম্পল, এটা কিন্তু বাস্তবতা যে অনেক বিজনেসে কি করে, এই মডেলটা কস্ট প্লাস প্রাইসিং মডেলটাই অ্যাপ্লাই করে বেশি। দেখেন মিনি বিজনেসে অ্যাড অফ সিম্পল কস্ট প্লাস প্রাইসিং টেকনিক, কস্ট প্লাস প্রাইসিং টেকনিকটা কি করে অ্যাপ্লাই করে, প্রাইস ইজ ইকুয়াল টু কি কস্ট পার ইউনিট, এর সাথে চুজ এন মার্জিন অ্যান্ড মার্কআপ, কস্ট পার ইউনিটের সাথে আপনি কি করে মার্জিন অর মার্কআপ অ্যাড করে, হ্যাঁ। আচ্ছা, মার্জিনের মার্কআপ সম্পর্কে বলা আছে, এটা আপনারা জানেন, দুইটাই কিন্তু পার্সেন্টেজ অফ প্রফিট রিপ্রেজেন্ট করে। মার্কআপ অ্যাজ এ পার্সেন্টেজ অফ প্রফিট, মার্জিনও কি অ্যাজ এ পার্সেন্টেজ অফ প্রফিট, হ্যাঁ। একটা হলো কস্টের পরে, একটা হলো সেলসের পরে, হ্যাঁ। জি। এটা একটু মনে রাখেন। মার্জিন কস্টের উপর মার্কআপ হুম, সেলসের উপর। মার্কআপ, কারণ এই কনসেপ্টগুলো দেখবেন আপনার অনেক জায়গায় কাজে দেবে। পার্সেন্টেজ অন পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, আমরা এটা একটা এক্সাম্পলও দেখবো পরে, হ্যাঁ। মার্জিন ইজ এ পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, হ্যাঁ। মার্জিন ইজ এ পার্সেন্টেজ অন সেলস। মার্কআপ হলো কি, মার্কআপ ইজ এ পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, আর মার্জিন হলো কি পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস। ঠিক আছে, যেমন দেখেন, আমি একটা প্রোডাক্টের, যদি আমি এই এক্সাম্পলটাই দিই, আমরা একটা প্রোডাক্টের কস্ট ধরলাম 100 টাকা, আমি এই প্রোডাক্টে 20% প্রফিট চার্জ করতে যাচ্ছি, 20% প্রফিট, ঠিক আছে। তাহলে আমার প্রফিট দাঁড়াচ্ছে কত, 20 টাকা। ঠিক আছে, যে আমি এই প্রোডাক্টের সাথে কস্টের সাথে 20% প্রফিট যোগ করে কি করতে যাচ্ছি, প্রোডাক্টের সেলিং প্রাইসটা নির্ধারণ করতে যাচ্ছি, তাহলে 20% প্রফিট ইজিক্যাল টু কত হবে, 20 টাকা। তার মানে এই প্রোডাক্টটা আমি বাজারে বিক্রি করবো কত টাকায়, 120 টাকায়, 120। 120। ঠিক আছে, আর এটা সহজ, বুঝছেন। এবং এটা এরকমও হয় যে এটা কি করতে পারে, সিনিয়র লেভেল, সিনিয়র সিনিয়র ম্যানেজার কি করতে পারে, একজন জুনিয়রকেও কি করতে পারে, এই টাস্কটা ডেলিগেট করে দিতে পারে, যে তুমি এই প্রোডাক্টের কি করো, এই প্রোডাক্টের ক্ষেত্রে যাবতীয় কস্টগুলো কি করো, ক্যালকুলেট করো, এবং এই ক্যালকুলেশন করার পরে যে কস্ট আসবে, এই কস্টের সাথে 30% প্রফিট যোগ করে তুমি সেলিং প্রাইস ডিটারমাইন করো। তুমি এটা কিন্তু কমপ্লেক্স কোনো ওয়ে না, হ্যাঁ। আচ্ছা, মার্জিন কি, মার্জিন ইজ এ পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস। আচ্ছা, মার্জিনের ক্ষেত্রে কনসেপ্টটা একটু একটু ভিন্ন। মার্জিনের ক্ষেত্রে, যেমন মার্কআপ এন্ড মার্জিনের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে, দেখেন। আচ্ছা, আমরা যদি এখানে একটু লিখি, এটা একটু আপনাকে মনে রাখতে হবে, মার্কআপ, মার্জিন, হ্যাঁ। এটা আপনারা হয়তো বা জানেন অনেকে, মার্কআপের ক্ষেত্রে কস্ট 100, ঠিক আছে, মার্কআপের ক্ষেত্রে কস্ট 100 আর মার্জিনের ক্ষেত্রে সেলস 100 ধরা হয়, বুঝতে পারছি কিনা। জি। মার্কআপের ক্ষেত্রে হলো কি কস্ট 100 আর মার্জিনের ক্ষেত্রে সেলস 100 ধরা হয়। এখন আপনি চাচ্ছেন কি 20% প্রফিট রাখতে, প্রফিট 20% রাখতে, তাহলে মার্কআপের ক্ষেত্রে প্রফিট হবে কত, 20 টাকা, আর মার্জিনের ক্ষেত্রে তো প্রফিট কত, 20 টাকা। এই যে 20 টাকা যে প্রফিটটা ডিটারমাইন করলাম মার্জিনের ক্ষেত্রে, মার্জিনের ক্ষেত্রে প্রফিটটা ডিটারমাইন করি কিসের উপর বেস করে, সেলসের পরে বেস করে, বুঝতে পারছি কিনা, সেলসের পরে বেস করে আমরা প্রফিটটা ডিটারমাইন করি। তাহলে মার্কআপের ক্ষেত্রে এখানে কস্ট দাঁড়াচ্ছে 120 টাকা, আর মার্জিনের ক্ষেত্রে এখানে কস্ট দাঁড়াচ্ছে কত, 80 টাকা। 80 টাকা। আচ্ছা, আমরা উপরে যে এক্সাম্পলটা, আপনার যদি একটা প্রোডাক্টের কস্ট যদি 100 টাকা হয়, এই প্রোডাক্টটা যদি আপনি 20% মার্জিনে বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে। আবার বলেন তো স্যার। আমরা যদি অ্যান্সারটা দিই, প্রোডাক্টের কস্ট হলো 100 টাকা, জি। আপনি প্রোডাক্টটা 20% মার্জিনে সেল করতে যাচ্ছেন, মার্জিন, ঠিক আছে, 20% মার্জিনে সেল করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস কত হবে। 100 টাকা। না, তো এটা দেখেন, এটা একটু ঐকিক নিয়মে করতে হবে, হ্যাঁ। এটা 125 টাকা অ্যান্সার হবে, হ্যাঁ। আচ্ছা, স্যার 20% 120। এটা একটু ঐকিক নিয়মে করতে হবে। দেখেন, আমাদের কি ডিটারমাইন করতে হবে, সেলিং প্রাইস না, সেলিং প্রাইস। তাহলে আমরা যদি একটু ঐকিক নিয়মে যাই, আমার যদি 80 টাকা কস্ট হয়, সেলিং প্রাইস কত, 100 টাকা।
100 টাকা, হ্যাঁ ঠিক আছে। খেয়াল করেন, আমার যদি 80 টাকা কস্ট হয়, তাহলে সেলস আমার প্রাইস। সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত? 100 টাকা। 1 টাকা কস্ট হলে সেলিং প্রাইস কত? 80 ডিভাইডেড 100, তাহলে 100 টাকা কস্ট হলে সেলিং প্রাইস কত? বুঝতে পারছি কিনা? এটা উইকিক নিয়মে করতে হবে, হ্যাঁ? কত আসে দেখেন তো। আচ্ছা, এইখানে আমি মানে উল্টা লিখছি, এটা 100টা উপরে হবে, 80টা নিচে হবে। 80 নিচে হবে। হুম, দেখেন কত আছে দেখেন। বুঝতে পারছি কিনা? আবার বলবো? জি পার্স। জি। আপনার যদি 80 টাকা কস্ট হয়, সেলিং প্রাইস হলে 100 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকা কস্ট হলে সেলিং প্রাইস কত? 100 ডিভাইডেড 80, তাহলে 100 টাকা কস্ট হলে সেলিং প্রাইস কত? কত আসে? 125 না? জি। 125 না, 125 আসে। আচ্ছা, তাহলে এটা বলা হচ্ছে কি যে কস্ট প্লাস প্রাইসিং, এটা অনেক বিজনেসই এই মেথডটা অ্যাডাপ্ট করে। আচ্ছা, স্যার লিখতে পারছেন? মার্জিন, স্যার মার্জিনের ক্ষেত্রে তো সেলিং প্রাইস যেটা হয়, সেলিং প্রাইসের মধ্যে কস্ট এবং প্রফিট ইনপুট থাকে, তাই না? হ্যাঁ, মার্জিন সেলিং প্রাইস, সেলিং প্রাইসের মধ্যে তো কস্ট, মার্কআপের ক্ষেত্রে সেলিং প্রাইসের মধ্যে কস্ট এন্ড প্রফিট ইনক্লুড আছে ভাইয়া, দুইটার মধ্যেই। কিন্তু ওই যে আমরা হ্যাঁ। যখন জি। মার্কেটের ক্ষেত্রে এই প্রফিটটা ধরতেছি কস্টের উপর, আর হ্যাঁ হ্যাঁ, জি জি। মার্জিনের ক্ষেত্রে আমরা ধরতেছি কিন্তু সেলস এর উপর। সেলসের পরে। জি জি, সেলসের পরে। এটা আবার রিজন আছে, যেমন আমরা দেখবেন কি বিভিন্ন যে কস্টিং গুলো না, সবগুলো তো কস্টিং আমরা আলোচনা করি নাই না। যেমন একটা জি আছে টার্গেট কস্টিং, এটা নিয়ে আমরা আলোচনা করি নাই। টার্গেট কস্টিংটা কেমন? ধরেন, প্রথমে প্রোডাক্টের সেলিং প্রাইস আগে ডিটারমাইন করা হয়। আমরা নর্মালি কি করি, যে ট্রেডিশনাল মেথড কি বলে যে আগে আপনি একটা প্রোডাক্টের কি করবেন, কস্ট ডিটারমাইন কস্ট। করবেন, এরপরে জি পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করবে, সেলিং প্রাইস ডিটারমাইন করবেন না? জি জি। ট্রেডিশনাল মেথড তো এটা বলে। আচ্ছা, টার্গেট কস্টিং এর ক্ষেত্রে উল্টা নিয়ম, টার্গেট কস্টিং এর ক্ষেত্রে আপনাকে সেলিং প্রাইস আগে ডিটারমাইন করতে হয়। ও, ঠিক আছে? সেলিং প্রাইস কেন ডিটারমাইন করতে হয়? কারণ সেলিং প্রাইস এই সেন্স ডিটারমাইন করতে হয়, আপনার প্রোডাক্টটা এর চেয়ে বেশি মূল্যে মার্কেটে বিক্রি করতে পারবেন না। বুঝছেন? জি। মানে আপনার তো একটা এক্সপেক্টেড থাকে, টার্গেট সেলস থাকে না, যে আমি জি। 10 লাখ কোয়ান্টিটি বিক্রি করব। আপনার প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিতে পারেন, ধরেন যে 20 টাকার প্রোডাক্ট আপনি 100 টাকায় করতে পারেন, কিন্তু আপনি কি ওই 10 লাখ কোয়ান্টিটি বিক্রি করতে পারবেন? সেক্ষেত্রে নাম্বার অফ কোয়ান্টিটি সেল কিন্তু কম হবে। হুম। ঠিক না? নাম্বার অফ কোয়ান্টিটি সেল কম হবে, কারণ আমাদের ইকোনমিক্সের একটা, দেখবেন আমরা ডিমান্ড বেসড প্রাইসিং এর ক্ষেত্রে পড়বো, ইকোনমিক্সে একটা কনসেপ্ট আছে, ডিমান্ড প্রাইসের সাথে ডিমান্ডের একটা রিলেশনশিপ আছে। এটা হলো ইনভার্স রিলেশনশিপ বা নেগেটিভ রিলেশনশিপ। আপনি প্রোডাক্টের প্রাইস যদি বাড়ান, তাহলে প্রোডাক্টের কি হবে? মার্কেট চাহিদা কমবে। ইনভার্স রিলেশনশিপ না? ইকোনমিক্সে কিন্তু আমরা পড়ে আসছি যে প্রাইসের সাথে ডিমান্ডের একটা কি আছে, ইনভার্স রিলেশনশিপ আছে। আপনার প্রোডাক্টের প্রাইস বাড়াইলে মার্কেটে কি হবে? ডিমান্ড কমবে। তা টার্গেট কস্টিং এর ক্ষেত্রে সেলিং প্রাইসটা আগে নির্ধারণ করা হয়। যেমন পানি বোতলের কথা চিন্তা করেন, হাফ লিটার পানি বোতল, আপনার একটা নতুন একটা কোম্পানি, এই হাফ লিটার পানি বোতল কত টাকা বিক্রি করতে পারবেন? বর্তমান বাজার মূল্য হলো 20 টাকা। জি। আপনি চাইলে 30 টাকা বিক্রি করতে পারবেন? না। মানে চাইলে 30 টাকা বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কোম্পানিতে এমনি রেপুটেড না। মানে আপনি 20 টাকা বেশি তার মানে আপনার, দেখেন আমি আগে সেলিং প্রাইস যেটা মাইন্ড করলাম 20, এখন আমি কতটুকু প্রফিট রাখতে যাচ্ছি? আমি 20% প্রফিট রাখতে যাচ্ছি, তার মানে আমি প্রফিট রাখতে যাচ্ছি কত? 4 টাকা। 4 টাকা। তার মানে আমাকে প্রোডাক্টটা মেক করতে হবে কত টাকার মধ্যে? 3 টাকা। 16 টাকার মধ্যে। ওই 20 থেকে 4 বাদ দেন, 16 টাকা। ঠিক আছে? এই যে 4 টাকা যে লিখলাম, এই 4 টাকাটা কি? প্রফিট। পার্সেন্টেজ অফ প্রফিট সেলস এর পরে না, পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস না, তার মানে জি। মার্জিন। মার্জিন। টার্গেট কস্টিং এর ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ অফ প্রফিটটা বেসড অন মার্জিনের পরে বেস করে ডিটারমাইন করা হয়। তাছাড়া আপনি চাইলে ডিটারমাইন করতে পারেন না, মার্জিনের পরে বেস করে ডিটারমাইন নিতে পারেন। বুঝতে পারছি কিনা? Yes. এখানে আরো কয়েকটা কনসেপ্ট আছে টার্গেট কস্টিং এর ক্ষেত্রে, হ্যাঁ? যেমন, যেমন প্রোডাক্টে আপনি কি ডিটারমাইন করলেন যে 16 টাকার মধ্যে আমাকে প্রোডাক্টটা তৈরি করতে হবে, কিন্তু আপনি পারলেন না।
কারণ যে আপনার প্রোডাক্টের কস্টিং করে দেখেন 16 টাকা 50 পয়সা, তাহলে এডিশনাল 50 পয়সা লাগতেছে না? তাহলে আপনার এখানে কি হয়ে যাচ্ছে, প্রফিট কমে যাচ্ছে না? তখন আপনাকে বলা হচ্ছে যে ভ্যালু ইঞ্জিনিয়ারিং করতে। মানে কয়েকটা কনসেপ্ট আছে, হ্যাঁ, ভ্যালু মানে আপনাকে দেখতে বলতেছে যে কোন জায়গাটাতে হাত দিলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি তেমন কোনো চেঞ্জ আসবে না, বুঝছেন? এটা আমরা টার্গেট কস্টিং যখন করবো তখন আমরা ইন ডিটেলস আলোচনা করবো, হ্যাঁ? আমরা মার্কআপ এন্ড মার্জিনের কনসেপ্ট তো বুঝতে পেরেছি না? এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্কআপ এন্ড মার্জিনের কনসেপ্ট। আচ্ছা, আচ্ছা, হুইচ কস্ট টু ইউজ, এই যে আপনার প্রাইসিং এর ক্ষেত্রে কোন কস্টটার উপরে বেস করে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করবেন, এখানে বিভিন্ন কস্টের কথা বলা আছে। আমরা তো মার্জিনাল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিং পড়ে আসছি। দেখেন বলতেছে অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড কস্ট, ফার্স্টে বলতেছে অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড কস্ট। আপনি চাইলে অ্যাকচুয়াল কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করেও কি করতে পারেন, পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করতে পারেন, প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে পারেন। অথবা স্ট্যান্ডার্ড কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করতে পারেন, প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে পারেন। আচ্ছা, এখন যদি আমি স্ট্যান্ডার্ড কস্টের সাথে ডিটারমাইন করি, স্ট্যান্ডার্ড কস্টটা কি, পি ডিটারমাইন কস্ট। যেমন একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, যেমন আমার একটা প্রোডাক্ট তৈরি করতে 3 কেজি র মেটেরিয়াল লাগবে, তাহলে এই 3 কেজি র মেটেরিয়ালের মূল্য কত আমরা মেনশন করলাম। একটা প্রোডাক্ট তৈরি করতে আমার কি পরিমাণ লেবার আওয়ার লাগবে, এটা আমরা মেনশন করলাম। এটা আমরা মেনশন করলাম, হ্যাঁ, যে একটা প্রোডাক্ট তৈরি করতে আমার 2 আওয়ার্স লাগবে এবং 2 আওয়ার্স এর কস্ট আমার আমার ধরলাম যে 100 টাকা করে। আচ্ছা, একটা প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ ওভারহেড কস্ট লাগবে, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কস্টটা হলো কি প্রিডিটারমাইন কস্ট, পূর্ব নির্ধারিত, হ্যাঁ? স্ট্যান্ডার্ড কস্টের ক্ষেত্রে একটা ড্রব্যাক যেটা বলা হচ্ছে, ধরেন আপনি ক্যালকুলেশন করে দেখলেন আপনার স্ট্যান্ডার্ড কস্ট আছে 100 টাকা, হ্যাঁ, 100 টাকা, এর সাথে আপনি 25% প্রফিট অ্যাড করে আপনার সেলিং প্রাইস ডিটারমাইন করলেন 125 টাকা, ঠিক আছে, 125 টাকা। কিন্তু বাস্তবে যখন আপনি এই প্রোডাক্টটা তৈরি করতে গেলেন দেখলেন যে আপনার কস্ট হয়ে যাচ্ছে কত, 110 টাকা, তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা কমে যাচ্ছে না? দেখেন, the main disadvantage is that if significant variance occurs then the price may have been set too low and loss ensue, ঠিক আছে? মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে আমরা একটা দেখবেন ভেরিয়েন্স অ্যানালাইসিস করি, এই ভেরিয়েন্সটা যদি বেশি হয়ে থাকে না তাহলে কি হবে, আপনার কিন্তু লস লস হবে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো স্ট্যান্ডার্ড কস্টিং এর ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ কি বলছে, দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং স্ট্যান্ডার্ড কস্টিং ইজ দ্যাট প্রাইস ক্যান বি সেট ইন অ্যাডভান্স অ্যান্ড ফিক্সড ফর দ্য পিরিয়ড কনসার্ন। এটা আপনি অগ্রিম প্রোডাক্টের প্রাইস সেট করা যায় এবং ফিক্সড ফর দ্য পিরিয়ড কনসার্ন, ওই পিরিয়ডের জন্য এটা ফিক্স করা যায়। দিস মেক্স মার্কেটিং সিম্পলার অ্যান্ড মে অ্যাট্রাক্ট কাস্টমার্স হু ভ্যালু নোয়িং এক্স্যাক্টলি হাউ মাচ দে উইল পে। এটা মার্কেটিংটাও ইজি এবং এটা কাস্টমারকে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করাটা ইজি, হ্যাঁ। আচ্ছা, কিন্তু মেইন ড্রব্যাক হলো ওই ভেরিয়েন্সটা যদি হাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা ড্রব্যাক, হ্যাঁ। আচ্ছা, যদি অ্যাকচুয়াল কস্টের উপর বেস করে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করেন, আপনাকে তো করতে হবে একটা না একটা ওয়েতে, করতেই হবে, ঠিক না? এদের অ্যাকচুয়াল কস্টের উপর বেস করে করতে হবে না স্ট্যান্ডার্ড কস্টিং এর উপর বেস করে করতেই হবে, করতেই হবে। আচ্ছা, জাস্ট আমরা অ্যাডভান্টেজ এর ডিসঅ্যাডভান্টেজ, তার মানে স্ট্যান্ডার্ড কস্টিং এর ক্ষেত্রে আপনাকে বলছে যে প্রোডাক্টের প্রাইসটা তাহলে ওইভাবে ডিটারমাইন করতে হবে যাতে ভেরিয়েন্সটা যাতে খুব বেশি না হয়, ফিউচারে ভেরিয়েন্সটা যাতে খুব বেশি না হয়ে থাকে ওইভাবে আপনাকে ডিটারমাইন করতে হবে যদি আপনি স্ট্যান্ডার্ড কস্টিং এর উপর বেস করে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করেন। আচ্ছা, দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ইউজিং অ্যাকচুয়াল কস্ট ইজ দ্যাট এ প্রফিট ইজ গ্যারান্টেড। আপনি অ্যাকচুয়াল কস্টের উপর বেস করে যদি করেন না তাহলে প্রফিটটা কিন্তু আপনি কি নিশ্চিত করতে পারবেন। কিন্তু এটা একটা ড্রব্যাক আছে, ড্রব্যাক হলো কি, সাপ্লায়ার কিন্তু আপনাকে কি করতে পারে, র মেটেরিয়াল প্রাইসটা, র মেটেরিয়াল সাপ্লায়ার কি করতে পারে আপনার কাছ থেকে হায়ার প্রাইস চার্জ করতে পারে। দেন হাউএভার দেয়ার ইজ লেস ইনসেন্টিভ ফর দ্য সাপ্লায়ার টু কন্ট্রোল কস্ট, supplier to control cost as inefficiencies can be passed on to the customers.
Such a contact may discourage some customers from dealing with the firm concern. Supply, দেখেন, there is a less incentive for the supplier to control cost. এটা সাপ্লায়ারদের ক্ষেত্রে একটা লেস ইনসেন্টিভ কাজ করবে, as inefficiency can be passed on to the customers. কারণ ভেরিয়েন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে কি হয়, যে দেখবেন যে কোনো কারণে আপনি যে পরিমাণ র মেটেরিয়াল ডিটারমাইন করছেন, এর চেয়ে যদি বেশি পরিমাণ র মেটেরিয়াল লাগে না, তাহলে এটা কেন লাগলো, এই ইনএফিসিয়েন্সিটা কিন্তু আইডেন্টিফাই করা হয় এবং এটা কিভাবে ডেভেলপ করা যেতে পারে এটা আইডেন্টিফাই করা হয়। কিন্তু অ্যাকচুয়াল ইউনিট কস্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা হবে না, অ্যাকচুয়াল ইউনিট কস্টের ক্ষেত্রে। তার মানে আলটিমেটলি ইনএফিসিয়েন্সি থাকলে এটা আলটিমেটলি বার্ডেনটা বিয়ার করবে কে? কাস্টমারই। এই জন্য বলা হচ্ছে ইনএফিসিয়েন্সি ক্যান বি পাস অন টু দ্য কাস্টমার। দেখেন এক্সাম্পল হয় অ্যাকচুয়াল কস্ট আর ইউজড ইনক্লুড লার্জ মিলিটারি কন্ট্রাক্ট ফায়ার কস্ট ওভাররানস, এটা একটা এক্সাম্পল দিছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আমরা চাইলে কি করতে পারি, অ্যাকচুয়াল অথবা স্ট্যান্ডার্ড কস্টের উপর বেস করে প্রোডাক্টের প্রাইসটা কি করতে পারি, নির্ধারণ করতে পারি। মার্জিনাল কস্ট আর ফুল কস্ট, আমরা মার্জিনাল কস্টিং এন্ড ফুল কস্টিং সম্পর্কে আমরা আলোচনা করেছি। মার্জিনাল কস্ট কি, ডাইরেক্ট মার্জিনাল কস্ট তো আমরা জানি যে ভেরিয়েবল প্রোডাকশন কস্ট, ভেরিয়েবল প্রোডাকশন কস্টের মধ্যে কি আছে, ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার এন্ড ভেরিয়েবল ওভারহেড আছে। ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট। না, মার্জিনাল কস্ট হ্যাঁ, মার্জিনাল কস্ট বলতে ভেরিয়েবল কস্টগুলোকে মিন করা হচ্ছে ভাইয়া। মার্জিনাল কস্টের আর এক নাম কি, ভেরিয়েবল কস্ট ভাইয়া। ঠিক আছে, মার্জিনাল কস্টিং এর ক্ষেত্রে কি করা হয়, যে আপনি সকল ভেরিয়েবল কস্ট গুলো যোগ করে আপনি প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ, প্রোডাক্টের কস্টটা নির্ধারণ করলেন, এর সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করলেন, প্রোডাক্টের সেলিং প্রাইসটা নির্ধারণ করলেন। আর ফুল কস্টের ক্ষেত্রে কি, ভেরিয়েবল ভেরিয়েবল মানে হচ্ছে প্রোডাকশন কস্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যোগ করা হয়। জি অল কস্ট, অল কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে সেলিং প্রাইস ডিটারমাইন করা হয়। বুঝতে পারছি, এটা বলা আছে। আচ্ছা, জি আরেকটা আছে রিলিভেন্ট কস্ট, এটার আলোচনাটা আবার একটু ভিন্ন। রিলিভেন্ট কস্টটা, এটা দেখবেন কি যে টেন্ডার পার্টিসিপেশনের ক্ষেত্রে রিলিভেন্ট কস্টিং এর কনসেপ্টটা ইউজ করা হয়। যে আপনার হয়তো বা কোনো একটা টেন্ডারে পার্টিসিপেট করতে যাচ্ছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি রিলিভেন্ট কস্টিং এর উপর বেস করে কি করতে পারেন, কোটেশনটা দিতে পারেন যে আপনি এই টেন্ডারটা নিবেন কি নিবেন না। বা প্রজেক্টের ক্ষেত্রে এই রিলিভেন্ট কস্টিংটা ইউজ করা হয় বেশি, রিলিভেন্ট কস্টিং, কারণ এখানে অ্যাকাউন্টিং এর কনসেপ্টের সাথে রিলিভেন্ট কস্টিং এর কনসেপ্টে কিছু ডিসক্রিমিনেশন আছে। বুঝতে পারছি কিনা, অ্যাকাউন্টিং এর কনসেপ্টের সাথে রিলিভেন্ট কস্টিং এর কিছু কি আছে, ডিসক্রিমিনেশন আছে। এখানে একটা ড্রব্যাক হলো কি, আপনার রিলিভেন্ট কস্টিং এর উপর বেস করে যদি কোনো প্রাইসিং কোড করে থাকেন না, সেক্ষেত্রে পরবর্তীতে ওই কাজটা পাওয়ার পরেও এরকম হতে পারে যে আপনার ওই প্রজেক্ট থেকে প্রফিট নাও হতে পারে, মানে অ্যাকাউন্টিং প্রফিট নাও হতে পারে। এটা একটা ড্রব্যাক রিলিভেন্ট কস্টিং এর ক্ষেত্রে। কারণ যেহেতু আমার এটা অ্যাকচুয়াল কস্টিং এর সাথে রিলিভেন্ট কস্টিং এর কিছু ডিসক্রিমিনেশন থাকার কারণে এই জিনিসটা হয়ে থাকে। এইটা এটা আমরা দেখি আমরা যখন ওই যে লাস্টের দিকে প্রজেক্ট এই ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের ইস্যুগুলো নিয়ে যখন আলোচনা করবো না, তখন আমরা রিলিভেন্ট কস্টিংটা নিয়ে আলোচনা করবো। বুঝতে পারছি কিনা, এটা টোটালি আলাদা কনসেপ্ট। ইমরুল ভাই, আমি একটু জি, ইন্টারাপ্ট করতে পারি? আপনি যে বলেন আরেক ভাই। চারটে বইয়ের নাম দিয়েছেন, একটা তো সফট কপি দিয়েছিলেন তাই না? এই যে হ্যাঁ হ্যাঁ F5, জি জি A5। জি। আপনার কি বাকি দুইটা সফট কপি আছে? উপরের দুইটা বাকি যে দুইটা বললেন। F2টা নাই ভাইয়া। আর ম্যানেজমেন্ট ইনফরমেশনটা যেটা সিএন ম্যানুয়াল, তো এটা আমাকে দেখতে হবে। এটা আমার কাছে, এটা আমি একটু দেখে দেখি আমি কারোর কাছ থেকে কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি কালেক্ট করতে পারি কিনা, আপনি একটু হার্ড কপি দেখেন কালেক্ট নিতে পারেন কিনা। আর হার্ড কপি বই কিন্তু পড়ে মজা। আচ্ছা, দেখেন। আমি ওই ধরেন ওই সফট কপি হইলে কি অফিস থেকে প্রিন্ট করে বা বুক বান্ডিল করে নিলাম। বইয়ের তো পেজ অনেক ভাইয়া, হ্যাঁ, তো পেজ কিভাবে বই করবেন। আর এটা আমরা হয়তো সমস্যা ভাই নেই। একটা একটা করে সফট চ্যাপ্টার কপি থাকলে পড়াচ্ছি। অনেক সময় মোবাইলে পড়া যায়। না, আর হার্ড এটা ঠিক কপিতে আছে। রাখলে। হ্যাঁ, হার্ড কপিটা রাখতে চেষ্টা করেন। স্যার, এগুলো তো নীলক্ষেতে পাওয়া যাবে মনে হয়েছে। হ্যাঁ নীলক্ষেতে পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, নীলক্ষেতে পাওয়া যাবে। নীলক্ষেতে আপনি যে নিউরাল বা ফারানে পাবেন, হ্যাঁ, নিউরাল পাবলিকেশন বা ফারানে পাবেন। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম না। এখানে দেখেন একটা এক্সাম্পলও দেওয়া আছে, আমরা একটা দেখি, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। আচ্ছা, দেখেন কিছু গাইডলাইনও দেওয়া আছে, দেখেন।
When using a cost plus pricing strategy, a business should work through a step by step approach. যখন আপনি কস্ট প্লাস প্রাইসিং স্ট্র্যাটেজি ইউজ করবেন তখন বিজনেস শুড ওয়ার্ক থ্রু এই স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। ফর এক্সাম্পল, ইস্টাবলিশ দ্য কস্ট পার ইউনিট। তার মানে আমাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে কি কস্ট পার ইউনিট, আমাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে। ফর এক্সাম্পল, ইফ দ্য ফুল কস্ট ইউজড, দিস মে বি র মেটেরিয়ালস। আমি ধরলাম আমার একটা ইউনিট তৈরি করতে 40 টাকা র মেটেরিয়াল লাগবে। ভেরিয়েবল প্রোডাকশন কস্ট 40 টাকা পার ইউনিট লাগবে। অ্যান্ড ফিক্সড কস্ট বেসড অন প্ল্যানেড ভলিউম 20 টাকা পার ইউনিট। তার মানে আমার টোটাল কস্ট লাগবে কত? 100 টাকা পার ইউনিট। এরপর বলতেছে অ্যাট দ্য টার্গেট প্রফিট টু অ্যারাইভ অ্যাট দ্য সেলিং প্রাইস। আমি এর সাথে কি করলাম, টার্গেট প্রফিটটা অ্যাড করলাম। অ্যাট দ্য টার্গেট প্রফিট টু অ্যারাইভ দ্য সেলিং প্রাইস, আমি টার্গেট প্রফিটটা অ্যাড করলাম। ফর এক্সাম্পল, 20% মার্ক আপ, সেলিং প্রাইস হলো 120 টাকা পার ইউনিট। ঠিক আছে। টার্গেট প্রফিটের আর এক নাম হলো ডিজায়ার প্রফিট। হ্যাঁ, আপনি তো যখন আপনি এই এই প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতেছেন বা ইউনিটের প্রাইস ডিটারমাইন করতেছেন, তখন আপনি কিন্তু ইনিশিয়ালি একটা টার্গেট সেট করে ফেলতেছেন, আমি এই পরিমাণ কোয়ান্টিটি বিক্রি করব। সে ফর এক্সাম্পল, আমি 10 লাখ কোয়ান্টিটি বিক্রি করব। প্রত্যেকটা কোয়ান্টিটি থেকে যদি আমার 20 টাকা করে প্রফিট থাকে, তাহলে আমার 10 লাখ কোয়ান্টিটিতে প্রফিট কত আসবে? 2 কোর। না, 2 কোর আসবে না? টু 2 কোটির মতো আসবে, হ্যাঁ 2 কোর আসবে না? এইটা। তার মানে প্রফিটটাও কিন্তু ওই টার্গেটেড সেলসের পরে বেস করে ডিটারমাইন করা হচ্ছে। ঠিক আছে। প্রফিটটাও টার্গেটেড, যেমন গার্মেন্টস গুলো কিন্তু করে দেখবেন। এই পরিমাণ যে তারা যে অর্ডার পাইছে তারাও কিন্তু করে যে এই পরিমাণ পিস কি করতে হবে, ডেলিভারি দিতে হবে। তো ডেলিভারি দিলে তাদের কি পরিমাণ প্রফিট থাকতে পারে, একটা শিপমেন্ট থেকে তাদের কি পরিমাণ প্রফিট থাকতে পারে। বুঝতে পারলাম কিনা? দেখেন, তাহলে 20% মার্ক আপ, সেলিং প্রাইস 120 টাকা পার ইউনিট অ্যান্ড সেলস 100। দেখেন, কনসিডার হাউ রিয়েলিস্টিক দ্য টার্গেট প্রফিট ইস। এই যে আপনি যে প্রফিটটা ডিটারমাইন করলেন, এটা কতটুকু রিয়েলিস্টিক, কতটুকু বাস্তবসম্মত, আপনি 120 টাকা বিক্রি করতে পারবেন কিনা। দিস উইল ডিপেন্ড আপন অ্যাকুরেট নলেজ অফ দ্য কস্ট। এগুলো আপনার অ্যাকুরেট নলেজ অফ দ্য কস্টের উপর ডিপেন্ড করে। দ্য সেলিং প্রাইস অ্যারাইভড অ্যাট বিং ওয়ান হুইচ কাস্টমার্স আর প্রিপেয়ার টু পে। এই মূল্যে কাস্টমার এটা কিনতে মানে কিনতে প্রস্তুত আছে কিনা। আপনি প্রোডাক্টটা কাস্টমার 120 টাকাতে কিনতে প্রস্তুত আছে কিনা। সেলিং সেলিং দ্য প্ল্যানেট ভলিউম অফ গুডস। এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। প্ল্যানেট ভলিউম অফ গুডস বলতে বোঝানো হচ্ছে কি, ওই যে আমি যে নাম্বার অফ কোয়ান্টিটি বললাম, যে 10 লাখ কোয়ান্টিটি, ওইটাকে আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, এগুলো আপনারা একটু দেখেন। আমরা ডিমান্ড বেস প্রাইসিং এ চলে যাই। হ্যাঁ, কস্ট বেস প্রাইসিংটা আমরা বুঝতে পেরেছি তো না? আমরা ডিমান্ড বেস প্রাইসিং এ চলে যাই। হ্যাঁ, ক্লিয়ার তো না কস্ট বেস প্রাইসিংটা? এই এক্সাম্পলটা কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা। কস্ট বেস কস্ট প্লাস প্রাইসিং, আমরা তো এই পর্যন্ত সবাই ডিটারমাইন করতে পারি, কিন্তু আমাকে যখন একটা বাস্তবে আমি যখন একটা প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করবো, তখন এই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হবে। বুঝছেন? এই জিনিসগুলো কনসিডারেশনে রাখতে হবে। কারণ আমরা বিভিন্ন সময় দেখবেন যে আমরা বিভিন্ন ট্রেনিং ট্রেনিং মডিউল গুলো বা ট্রেনিং কোর্স গুলো রান করে থাকি, তখন কিন্তু আমাদের একটা মানে প্রাইসিং এর একটা ইস্যু কাজ করে। যে আমরা যে একটা কোর্স অফার করতেছি, এই কোর্সটা যে মূল্যে অফার করতেছি এই মূল্যে করতে চাবে কিনা অনেকে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় কাজ করে। আপনি অনেক হাই প্রাইস চার্জ করলেন, আমরা অনেক সময় ডে লং ট্রেনিং নিই না, ডে লং ট্রেনিং নিই বা একটা সার্টিফিকেশন কোর্স নিচ্ছি, তো ওই ক্ষেত্রেও আমাদেরকে ওই ওই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে আমরা কি পরিমাণ পার্টিসিপেন্ট পেতে পারি। ঠিক না? যারা বই বিক্রি করে তাদের ক্ষেত্রে ওই জিনিসটা মাথায় রাখতে হয় যে একটা বইয়ের প্রাইস যদি 1,000 টাকা চার্জ করে, কিনবে কেউ? কিনবে না। হয়তো বা কিনতে পারে, কিন্তু এটা পার্সেন্টেজ না, পার্সেন্টেজটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আর বিক্রিটা কম হবে, আর প্রফিটও কিন্তু কমে যাবে। আচ্ছা, আমরা ডিমান্ড বেসড প্রাইসিংটাতে চলে যাই। হ্যাঁ, ডিমান্ড বেসড প্রাইসিংটা মজা, ইন্টারেস্টিং আছে। স্যার রিলেভেন্ট কস্টটা একটু আলোচনা করবেন না?
আচ্ছা, রিলেভেন্ট কস্টিংটা না আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালে আলোচনা করলে ভালো ভাই, হ্যাঁ। আচ্ছা। কারণ এটা টপিকটাই টোটালি ডিফারেন্ট। রিলেভেন্ট কস্টিং হলো কি, দেখেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, তাহলে আপনি বুঝবেন। কারণ ধরেন আপনার কোম্পানি নতুন একটা একটা কাজ পাইছে, নতুন একটা প্রজেক্টের কাজ পাইছে, ঠিক আছে। এখন এই প্রজেক্টে আপনি কিছু প্ল্যান্ট এন্ড মেশিনারি ইউজ করতে যাচ্ছেন। আপনার এক্সিস্টিং বিজনেসে যে মেশিনারি আছে না, এই মেশিনারিগুলো ইউজ করতে যাচ্ছেন। আচ্ছা, এখন এই মেশিনারি যে ইউজ করবেন, এই মেশিনারি, তাহলে এই মেশিনারি যদি পুরাতন মেশিনারি যদি ইউজ না করতেন নতুন প্রজেক্টে, তাহলে আপনাকে কি প্ল্যান্ট এন্ড মেশিনারি কিনতে হতো না? জি। কিনতে হতো, কিন্তু প্ল্যান্ট এন্ড মেশিনারি আপনাকে পারচেস করতে হতো। তাহলে এই যে জি। পুরাতন মেশিনারি যে নতুন প্রজেক্টে ইউজ করবেন, সেক্ষেত্রে কস্ট কত ধরবেন? কস্ট কত ধরবেন? পুরাতন মেশিনারি ইউজ করলে হ্যাঁ, পুরাতন মেশিনারি যদি নতুন প্রজেক্টে ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কস্ট কত ধরবেন? এটা কি বুক ভ্যালু ধরবেন নাকি অন্য কিছু ধরবেন? বুক ভ্যালু তো বুঝি, বুক ভ্যালু কোনটা? আমার অ্যাসেটের কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ভ্যালু থাকে, দ্যাট ইজ কল কি? বুক বুক ভ্যালু। ভ্যালু আপনারা কিছু অ্যাকোমোডেট কিছু ডেপ্রিসিয়েশন বাদ হ্যাঁ, দিলে। কিছু কিছু কথা কিন্তু মনে রাখেন, কারণ আমরা দেখবেন কি যে যেহেতু প্রফেশনাল, আমরা অনেক সময় দেখবেন অনেক কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। হয়তোবা কিছু টার্মোলজির সাথে আপনার হয়তোবা ফ্যামিলিয়ার নাও হইতে পারেন, এই জন্য কিছু কিছু কি পয়েন্ট মনে রাখতে চেষ্টা করেন। তাহলে সেক্ষেত্রে কি আমরা বুক ভ্যালু ধরবো কিনা? হ্যাঁ এখানে ধরবো স্যার, বুক ভ্যালু। না, বুক এখানে ভ্যালু। অ্যান্সার ইজ নো। রিলেভেন্ট কস্টিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে না, বুক ভ্যালু হলো কি ইরিলিভেন্ট কস্ট। বুক ভ্যালুটা কি রিলেভেন্ট কস্ট না, ইরিলিভেন্ট কস্ট, বুঝছেন? আচ্ছা, এটা যে রিলেভেন্ট কস্ট আমি কেমনে বুঝবো? এটা বলাই আছে, রিলেভেন্ট কস্টিং এর আলোচনায় বলা আছে। রিলেভেন্ট কস্টিং এর ডেফিনিশনে বলা আছে, উম, মানে কোন কস্টগুলো রিলেভেন্ট কস্টিং এর মধ্যে ইনক্লুড হবে না। বলা হচ্ছে দ্য কস্ট দ্যাট হ্যাজ অলরেডি বিন ইনকার্ড, যে খরচটা অলরেডি ইনকার্ড হয়ে গেছে, ইজ আচ্ছা। নট কনসিডার্ড অ্যাজ রিলেভেন্ট কস্ট। এটা রিলেভেন্ট কস্ট হিসেবে কি হবে না, বিবেচিত হবে না। তাহলে তাহলে বুক ভ্যালুটা আপনার রিলেভেন্ট কস্টিং আসবে না, তাহলে কোনটা আসবে? বলা হচ্ছে ওই প্ল্যান্ট এন্ড মেশিনারি যদি আপনি বাজারে বিক্রি করে দিতেন, তাহলে কি পরিমাণ টাকা আদায় করতে পারতেন? ডিসপোজাল ভ্যালুটা আপনি নিতে পারেন রিলেভেন্ট কস্টিং হিসেবে। বুঝতে পারছি কিনা? জি। ডিসপোজাল ভ্যালুটা আপনার রিলেভেন্ট কস্টিং হিসেবে নিতে পারেন। ওইখানের আলোচনাটাও কিন্তু মজার আলোচনা, বুঝছেন? ওইখানে যে রিলেভেন্ট কস্টিং এর উপর বেস করে যে আপনি প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করতেছেন, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বলা আছে, হ্যাঁ। জি। এটা আমরা ইনভেস্টমেন্ট ভাইয়া অ্যাপ্রাইজালের সময় এখানে বুক ভ্যালুর ডেফিনেশনটা কি? বুক বুক ভ্যালু ভ্যালুর বুক ডেফিনেশনটা কি? ভ্যালু বলতে প্রিয়াঙ্কা, যেটা বলা হচ্ছে অ্যাসেটের কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ভ্যালু থাকে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা ওকে আমাদের ওকে। যে অ্যাসেট শিডিউল আছে না, আমরা অ্যাসেট শিডিউল করি না? হ্যাঁ অ্যাসেট শিডিউল আমরা কি করি? কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই না? বাদ দিলে হ্যাঁ আমরা কি পাই? হ্যাঁ। রিটেন ডাউন ভ্যালু পাই না? ওই রিটেন ডাউন ভ্যালুটাকেই বলা হচ্ছে বুক ভ্যালু। ওকে। পুস্তক মূল্য। হ্যাঁ, এই ডাব্লিউডিপি যেটা আমরা বলি, এটাকে বুক ভ্যালু বলা হচ্ছে। এক একটা মানে এই টার্মোলজি গুলো কি, যেমন রিটার্ন ডাউন ভ্যালুটা দেখবেন আমরা যখন অ্যাকাউন্টিং এর কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, তখন ডাব্লিউডিপি ওয়ার্ডটা ইউজ হয় বেশি। আবার যখন দেখবেন যে রিলেভেন্ট কস্টিং এর কনসেপ্ট নিয়ে আলোচনা করবো না, তখন এই বুক ভ্যালু টার্মোলজিটা ইউজ হয় বেশি। বুঝছেন? বোঝা গেছে তো না প্রিয়াঙ্কা আপু? আচ্ছা, আমরা কিন্তু ডিমান্ড হ্যাঁ বেসড ভাইয়া। প্রাইসিং এর ম্যাথের এক্সাম্পল গুলো ইন্টারেস্টিং আছে, ভালোই ইন্টারেস্টিং। এখানে বেশ কিছু ইকুয়েশন আছে, বেশ কিছু ক্যালকুলেশন আছে, খারাপ না, ভালোই। আমরা তো থিওরিটিক্যাল আলোচনা করে গেছি, এইগুলো আমরা আলোচনাগুলি দেখবেন যে এইগুলো ক্লাস মজা পাবেন। আচ্ছা, আমরা থ্রি ব্রড অ্যাপ্রোচেস টু প্রাইসিং দেখলাম। একটা হলো ডিমান্ড বেস অ্যাপ্রোচ, এটা কস্ট বেস অ্যাপ্রোচ, এটা হলো মার্কেটিং বেস অ্যাপ্রোচ। মার্কেটিং বেস অ্যাপ্রোচ এটা থিওরিটিক্যাল আলোচনা, এটা আমরা গত ক্লাসে করেছিলাম একটু। আচ্ছা, কস্ট বেস অ্যাপ্রোচটা আমরা আলোচনা করলাম, আমরা এখন ডিমান্ড বেস অ্যাপ্রোচটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, কি বলতেছে? ডিমান্ড বেস অ্যাপ্রোচেস, দ্য ইকোনমিক্সড ভিউ পয়েন্ট।
ভুলে গেছি ইকোনমিক স্টেট ভিউ পয়েন্ট। আচ্ছা, মোস্ট ফার্মস রিকগনাইজ দ্যাট দেয়ার এক্সিস্ট এ রিলেশনশিপ বিটুইন সেলিং প্রাইস অফ দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড দ্য ডিমান্ড। একটা রিলেশনশিপ আছে না সেলিং প্রাইস, প্রোডাক্টের সেলিং প্রাইস বা সার্ভিসের সেলিং প্রাইসের সাথে ডিমান্ডের একটা রিলেশনশিপ আছে না? একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কেমন? এই যে এরকম ইনভার্স রিলেশনশিপ, এরকম না? ইনভার্স রিলেশনশিপ না? ইনভার্স রিলেশনশিপ। আপনার প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা থাকে, আপনার প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা থাকে, আমরা ধরে নিলাম কোয়ান্টিটি ডিমান্ড হলো 10,000 ইউনিটস। প্রোডাক্টের প্রাইস যদি 80 হয়ে যায়, 80 টাকা থাকে, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কিন্তু কি হবে? 20,000 ইউনিটস। আপনার যদি এটা যদি শেয়ার হয়, তাহলে কোয়ান্টিটি ডিমান্ডেড কত হবে? বাড়তেছে না? 30,000 ইউনিটস। তার মানে প্রাইসের সাথে ডিমান্ডের হলো নেগেটিভ বা ইনভার্স রিলেশনশিপ। আপনার প্রোডাক্টের প্রাইস যত বাড়াবেন, ডিমান্ড তত ফল করবে। প্রোডাক্টের কোন ক্ষেত্রে? এখানে কিন্তু বলা আছে কোন ক্ষেত্রে এটা করবে। সব ক্ষেত্রে করবে না কিন্তু। এই যে ইনভার্স রিলেশন কিন্তু সব ক্ষেত্রে না। যেখানে ওই যে কম্পিটিটিভ, আমরা পড়ে আসলাম না কম্পিটিটিভ মার্কেট বা ইন এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পড়ে আসলাম না? কিন্তু ইনপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু এটা করবে না। এই যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে এটা করবে। প্রোডাক্টের প্রাইস বাড়ালে কি হবে? ডিমান্ড, চাহিদা কমবে। সব ক্ষেত্রে না কিন্তু ইমপারফেক্ট, যেমন এই ক্ষেত্রে কিন্তু করবে না, ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে করবে না। বুঝতে পারছি কিনা? আবার বলবো, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের ক্ষেত্রে করবে। আপনার প্রোডাক্টের প্রাইস যত বাড়াবেন, ডিমান্ড তত ফল করতে থাকবে। প্রোডাক্টের প্রাইস বাড়ালে কি করবে? ডিমান্ড ফল করবে। কিন্তু ইনপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কি এটা করবে না। আচ্ছা, বাই ইনভেস্টিগেটিং অ্যানালাইসিস দ্য রিলেশনশিপ ইট ইজ পসিবল ইন থিওরি টু এস্টাবলিশ এন অপটিমাম প্রাইস। আচ্ছা, এখানে একটা মজার ইস্যু আলোচনা করেছে। বাই ইনভেস্টিগেটিং অ্যান্ড অ্যানালাইজিং দিস রিলেশনশিপ ইট ইজ পসিবল টু এস্টাবলিশ এন অপটিমাম প্রাইস। আপনার অপটিমাম প্রাইস নির্ধারণ করাটা কি পসিবল? দ্যাট ইজ দ্য প্রাইস দ্যাট উইল ম্যাক্সিমাইজ প্রফিট। তার মানে অপটিমাম প্রাইস বলতে কি বোঝানো হচ্ছে? অপটিমাম প্রাইস বলতে বোঝানো হচ্ছে প্রোডাক্টের ওই সেলিং প্রাইস, যে সেলিং প্রাইসে আপনি কি করতে পারবেন, আপনার কোম্পানি বা আপনার বিজনেসের প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। বুঝতে পারছি? অপটিমাম প্রাইস বলতে কি বোঝানো হচ্ছে? প্রোডাক্টের ওই সেলিং প্রাইস, যে সেলিং প্রাইস আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন। তো এই অপটিমাম প্রাইসটা কিন্তু আপনি ইয়ের বেসিসে ডিটারমাইন করতে পারবেন। এই ডিমান্ড বেস অ্যাপ্রোচের মাধ্যমে ডিটারমাইন করতে পারবেন। এটা কিন্তু কস্ট বেস অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা ডিটারমিনেশন করা পসিবল না। ক্লিয়ার কিনা? আপনি অপটিমাম প্রাইসটা, এটা কস্ট বেস প্রাইসিং এর ক্ষেত্রে এটা পসিবল না। এটা একমাত্র ডিমান্ড বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রেই আপনি এটা ডিটারমাইন করতে পারবেন। দ্য রিলেশনশিপ ক্যান অফেন বি ডিসক্রাইবড বাই অ্যান ইনভার্স লিনিয়ার রিলেশনশিপ, এটা আমরা আলোচনা করলাম। এ ইজ দ্য প্রাইস এট হুইচ উই সেল নাথিং। এটাও একটা ইম্পর্টেন্ট, এখানে আমাদের একটা ফর্মুলা আছে। মানে এ বলতে বোঝানো হচ্ছে ওই প্রাইস যে প্রাইসে কি করবে না, কাস্টমার প্রোডাক্ট কিনতে যাবে না। এ বলতে বোঝানো হচ্ছে সর্বোচ্চ প্রাইস যে মূল্যে কি করতে যাবে না, কাস্টমার প্রোডাক্টটা পারচেস করতে যাবে না। যেমন একটা বই, F5 একটা বই, হ্যাঁ, এটা যদি বলা হয় যে ফটোকপি বই যদি বলা হয় যে 600 টাকা, 600 টাকা, নীলক্ষেত থেকে যদি বলে যে এটা 600 টাকা, 600 টাকা বিক্রি হবে, অনেক কাস্টমার কিনতে যাবে না। বা 1,000 টাকা যদি প্রাইস চার্জ করে, তখন অনেকে কি কিনতে যাবে না। কেন কিনতে যাবে না? কারণ এটা প্রিন্টিং কস্ট আরো কম। ঠিক আছে, এ বলতে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। এখানে একটা ফর্মুলা আছে তো, এই জন্য আমরা এ বলতে কি বোঝানো হচ্ছে বললাম। হ্যাঁ, প্রাইস কোয়ান্টিটি ডিমান্ড ইনভার্স রিলেশনশিপ দেখেন। প্রাইস ফল করলে কি কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাড়তেছে। প্রাইস যদি ফল করতেছে না, আর এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু বাড়তেছে।
নোট এ ক্যান অলসো বি ভিউড অ্যাজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম পসিবল প্রাইস দ্যাট কুড বি চার্জ বিফোর ডিমান্ড ফেল টু জিরো। দেখেন এ কি বলতেছে, এ ক্যান অলসো বি ভিউড অ্যাজ দ্য থিওরিটিক্যাল ম্যাক্সিমাম পসিবল প্রাইস, থিওরিটিক্যাল ম্যাক্সিমাম পসিবল প্রাইস দ্যাট কুড বি চার্জ বিফোর ডিমান্ড ফেল টু জিরো। মানে আপনি যে প্রাইসে চার্জ করলি, যে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের যে প্রাইসটা চার্জ করলি, আপনার ডিমান্ড কি হবে? জিরো হবে। যেমন আমি বললাম F5 বইয়ে 1,000 টাকা, নীলক্ষেতে বললো যে F5 বইটা আপনি নিতে চাইলে 1,000 দিয়ে কিনতে হবে, বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারবে না। তার মানে এখানে কি হবে? ডিমান্ড ইজ জিরো, কেউ কিনতে চাবে না। There are two methods of solution to problem investigating the relationship between price and demand: the algebraic approach and tabular approach. আচ্ছা, এখানে দুইটা ওয়ে আছে, ডিমান্ড বেসড প্রাইসিং এর ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। একটা হলো অ্যালজেব্রিক অ্যাপ্রোচ, একটা হলো টেবুলার অ্যাপ্রোচ। আপনার প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করার জন্য, হ্যাঁ। অ্যালজেব্রিক অ্যাপ্রোচে কি বলা হচ্ছে? ইকোনমিক থিওরি স্টেট দ্যাট মনোপলিস্ট ম্যাক্সিমাইজ প্রফিট ওয়েন মার্জিনাল কস্ট, যখন মার্জিনাল কস্ট কি হবে? ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হবে। এটা কনসেপ্টটা ইম্পর্টেন্ট। মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু কি? মার্জিনাল রেভিনিউ। এটাকে সংক্ষেপে এমসি ইজ ইকুয়াল টু এমআর বলা হয়, হ্যাঁ। আপনার প্রফিট ম্যাক্সিমাইজ হবে কোথায়? যেখানে এমসি ইজ ইকুয়াল টু কি হবে? এমআর হবে, হ্যাঁ। এমসি ইজ ইকুয়াল টু এমআর। আচ্ছা, 30 সেকেন্ড, আমি ল্যাপটপটা চার্জ দিই। মার্জিনাল কস্ট বলতে এডিশনাল কস্ট, হ্যাঁ। যেমন আপনি একটা ইউনিট তৈরি করতে 10 টাকা লাগে, হ্যাঁ। এখন যদি দুইটা ইউনিট তৈরি করেন তাহলে লাগে 16 টাকা। তাহলে এডিশনাল একটা ইউনিট তৈরি করতে কত টাকা লাগে? দ্যাট ইজ কল এমসি, দ্যাট ইজ কল কি? মার্জিনাল কস্ট। বোঝাতে পারছি কিনা? মার্জিনাল রেভিনিউর কনসেপ্টটাও এরকম। দেখেন আমাদের নিচে একটা, আবার একটু বলুন তো স্যার। আচ্ছা, মার্জিনাল কস্টিং এর কনসেপ্টটা হলো কি, আমি যেটা এক্সাম্পল দিলাম, তখন একটা ইউনিট তৈরি করতে আমার 10 টাকা লাগে, কিন্তু আমি যদি দুইটা ইউনিট তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমার 16 টাকা লাগে। তাহলে একটা এডিশনাল ইউনিট তৈরি করতে কত কস্ট ইনকার হইলো? 6 টাকা। 6 টাকা। এই 6 টাকাটাকে বলা হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল রেভিনিউটা এরকম, দেখেন। স্যার মার্জিনাল মার্জিনাল রেভিনিউ ইজ, মার্জিনাল কস্ট মানে মার্জিনাল কস্ট, ভেরিয়েবল কস্ট না স্যার? হ্যাঁ, মার্জিনাল কস্ট মানে ভেরিয়েবল কস্ট ভাই, বুঝছেন। কিন্তু এই যে নাম্বার অফ ইউনিট যত আপনি তৈরি করবেন না, আপনার ভিসি কিন্তু তত কমতে থাকবে, বুঝছেন। ও, নাম্বার অফ ইউনিটের পর ডিপেন্ড করে, হ্যাঁ। ওকে। আচ্ছা, মার্জিনাল এখানে আলোচনা করা আছে, দেখেন। এবং এই যে মার্জিনাল কস্ট বলতে ভেরিয়েবল কস্ট না, দেখবেন আমাদের এক্সাম্পলে ওই ভিসিটাকে আমরা এমসি হিসেবে কনসিডার করেই কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ করা, এখানে যতগুলো এক্সাম্পল আছে। আচ্ছা, মার্জিনাল রেভিনিউ ইজ দ্য এডিশনাল রেভিনিউ ফ্রম সেলিং ওয়ান এক্সট্রা ইউনিট, ফর এক্সাম্পল। দেখেন, মার্জিনাল রেভিনিউ ইজ দ্য এডিশনাল রেভিনিউ ফ্রম সেলিং ওয়ান এক্সট্রা ইউনিট, ফর এক্সাম্পল। আচ্ছা, দেখেন এই এক্সাম্পলটা যদি দেখি, একটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি এক, আপনি যদি একটা প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে চান তাহলে আপনি 70 টাকা বিক্রি করতে পারবেন। ওই যে আমাদের অনেক সময় দেখবেন টেন্ডার হয় না, টেন্ডারে কিন্তু দেখবে ওই টেন্ডারের মাধ্যমে কি হয়, গুডস কেনা বেচা হয় না। জি। টেন্ডার হয়, টেন্ডারের মাধ্যমে গুডস কেনা বেচা হয়। আচ্ছা, ধরেন আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন, এই প্রোডাক্টটা নাম বেশ, এই প্রোডাক্টটা তৈরি করছেন, এই প্রোডাক্টটা এক পিস কিনতে চাই মানুষ $70 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাইস হলো 70, রেভিনিউ কত? 70। এই জায়গাটা ভুল আছে, মার্জিনাল রেভিনিউ হবে না, হ্যাঁ। আচ্ছা, আপনি যদি দুইটা কোয়ান্টিটি বিক্রি করতে চান, একজন বলছে যে আমি দুইটা কিনবো 60 টাকা করে, দেখেন আপনি একটা বিক্রি করলে পারে আপনি বিক্রি করতে পারছেন 70 টাকা দিয়ে, আর একজন বলতে কি আমি দুইটা নিব 60 টাকা করে নিতে যাচ্ছি দুইটা। তো দুইটা কোয়ান্টিটি আপনি বিক্রি করতে পারবেন কত টাকায়? 120 টাকা। তাহলে মার্জিনাল রেভিনিউ কত? 50। মার্জিনাল রেভিনিউ বলতে বোঝানো হচ্ছে কি এই দুইটার পার্থক্য। দেখেন, তাই বলছে মার্জিনাল রেভিনিউ ইজ এডিশনাল রেভিনিউ ফ্রম সেলিং ওয়ান এক্সট্রা ইউনিট, ফর এক্সাম্পল। আপনার প্রথম কোয়ান্টিটি বিক্রি করছেন 70 টাকা, সেকেন্ড কোয়ান্টিটি যখন দুইটা একত্রে বিক্রি করছেন তখন বিক্রি করতেছেন কত? 120 টাকা। তার মানে একটা এডিশনাল ইউনিট বিক্রি করার কারণে আপনি এডিশনাল রেভিনিউ জেনারেট করতে পারলেন কত? 50 টাকা। 50 টাকা। বুঝতে পারছি না?
আচ্ছা, একজন ওটাই বলছে যেটা আমি, বলছি। হ্যাঁ একজন বলছে আমি তিনটা নিব, ঠিক আছে, একজন বলছে আমি তিনটা নিব, তাহলে সেক্ষেত্রে সে 50 টাকা করে অফার করছে, তাহলে আপনি তিনটা প্রোডাক্ট আপনি 150 টাকায় বিক্রি করতে পারবেন। তো 150 টাকায় বিক্রি করলে সেক্ষেত্রে মার্জিনাল রেভিনিউ জেনারেট হবে কত? থার্টি। 30, মানে এডিশনাল আপনি 30 টাকা রেভিনিউ আরো জেনারেট করতে পারবেন। একজন চারটা নিতে যাচ্ছেন 40 টাকা করে, তাহলে সেক্ষেত্রে আপনি চারটা 160 টাকায় বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে এডিশনাল রেভিনিউ জেনারেট করতে পারবেন কত? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, একজন বলতেছে পাঁচটা নিবে 30 টাকা করে, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 150। সেক্ষেত্রে দেখেন মার্জিনাল রেভিনিউ কি নেগেটিভ না? নেগেটিভ। নেগেটিভ। তার মানে আপনি এর নিচে যা আর উচিত হবে না, মানে আপনার সর্বোচ্চ এই পর্যন্ত কোয়ান্টিটি কি করতে পারবেন, চাইলে বিক্রি করতে পারবেন। আপনি যদি নাম্বার অফ কোয়ান্টিটি যদি বাড়াইতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিট হবে না, সেক্ষেত্রে আপনার লস হবে বিজনেস। বুঝতে পারছি কিনা? ক্লিয়ার কিনা দেখেন, এই এক্সাম্পলটা ক্লিয়ার কিনা? এটা আরো ডিটেলস কিন্তু পরে আলোচনা করা আছে ওয়ার্ক এক্সাম্পল, হ্যাঁ। কারণ আমরা একটা কনসেপ্ট পড়ে আসছি যেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে, সেখানে আপনার কি হবে? প্রফিট ম্যাক্সিমাইজ হবে, এবং এটা টেবুলার অ্যাপ্রোচে দেখানো আছে। তবে সব ক্ষেত্রে এমআর ইজ ইকুয়াল টু এমসি হয় না। এমআর মানে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল মার্জিনাল কস্ট হয় না। তবে যেখানে কাছাকাছি হবে, যেখানে কাছাকাছি হবে সেইখানে কি হবে? প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এইটাই, এই এক্সাম্পলটাই টেবুলার অ্যাপ্রোচে দেখেন আলোচনা করা আছে। আমরা অ্যালজেব্রিক অ্যাপ্রোচের আগে টেবিলের অ্যাপ্রোচটাতে যাই, হ্যাঁ। আমি বুঝে ওই এই এক্সাম্পলগুলো কিন্তু করতে পারলে ইন্টারেস্টিং আছে, খারাপ না, মজার, মানে আপনারা যদি পড়তে পারেন। কিন্তু এগুলো একটু মানে আলোচনাগুলো কিন্তু মানে একটু সহজ, একটু কঠিন আছে, না এত সহজ আলোচনা না। আচ্ছা, আচ্ছা আমরা টেবিলের অ্যাপ্রোচটা একটু দেখি, হ্যাঁ? এই যে টেবিলার অ্যাপ্রোচ, দুইটা অ্যাপ্রোচ আছে, হ্যাঁ। ডিমান্ড বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করে দুইটা অ্যাপ্রোচ আছে, টেবিলের অ্যাপ্রোচ। দেখেন, এখানে একটা অ্যাপ্রোচ দিয়ে দিছে, দেখেন, দেখেন কম্পিউট দ্য টেবিল বিলো টু ডিটারমাইন দ্য আউটপুট লেভেল and price, determine the output level and price at which the organization would maximize its profit. কোম্পানি কতগুলো কোয়ান্টিটি বিক্রি করলে কোম্পানি কি করতে পারবে, সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবে। সে কি 5টা ইউনিট বিক্রি করলে সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবে, নাকি 6টা ইউনিট বিক্রি করলি, নাকি 9টা ইউনিট বিক্রি করলি, নাকি 4টা ইউনিট বিক্রি করলি? আমরা কি পড়ে আসছি? চারটা। যেখানে এটা আমরা দেখবো ভাইয়া, যেখানে মার্জিনাল রেভিনিউ, ওটার সাথে এটা একটু পার্থক্য আছে, যেখানে এমআর ইজ ইকুয়াল টু এমসি হবে, ঠিক আছে। তার মানে আমাদেরকে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ডিটারমাইন করতে হবে, হ্যাঁ। মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট ডিটারমাইন করতে হবে। আচ্ছা, এইটা সবসময় ইকুয়াল হয় না। তো কাছাকাছি কাছাকাছি যদি হয়ে থাকে, তাহলে আমাকে ওই পয়েন্টটাই সিলেক্ট করতে হবে, যেখানে এম আর ইজ ইকুয়াল টু এমসির কাছাকাছি, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের কাছাকাছি, আমাকে ওই পয়েন্টটাই সিলেক্ট করতে হবে, বা ওই কোয়ান্টিটি ওই ইউনিটটাই আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন, এটা এটা আমরা দিয়ে দিছি, এটার সলিউশনটা এখানে দেখেন। আমি যদি একটা ইউনিট বিক্রি করি 50 টাকা রেভিনিউ, এটা অ্যাকচুয়ালি কিছুই না। আমার টোটাল কস্ট কত? 44 টাকা। তাহলে সেক্ষেত্রে আমার প্রফিট দাঁড়াচ্ছে কত? 6 টাকা, না? আমি যদি একটা ইউনিট বিক্রি করি, আমার রেভিনিউ হচ্ছে 50 টাকা, আমার টোটাল কস্ট হচ্ছে 44 টাকা, আমার প্রফিট হচ্ছে কত? 6 টাকা। আচ্ছা, আমি যদি দুইটা ইউনিট বিক্রি করি, তবে দুইটা ইউনিট বিক্রি করতে হলে পরে আমাকে 47 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা, এখানে হুম। একটা মজার ইস্যু আছে, উপর একটা প্রাইস 3 টাকা করে কমাইছে, হুম। ঠিক না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার টোটাল রেভিনিউ দাঁড়াবে 94 টাকা, সেক্ষেত্রে আমার মার্জিনাল রেভিনিউ কত? 44 টাকা। সেক্ষেত্রে আমার টোটাল কস্ট কত? 56 টাকা। এগুলো দেওয়া আছে ইনফরমেশন, হ্যাঁ, টোটাল কস্ট। তাহলে আমার মার্জিনাল কস্ট দাঁড়াচ্ছে কত? 12 টাকা। আমার প্রফিট হবে কত? 38। 38। চুয়াল যদি 44 টাকা বিক্রি করি, তাহলে আমার 132 টাকা, আমার মার্জিনাল রেভিনিউ 38 টাকা, টোটাল কস্ট 71 টাকা, মার্জিনাল কস্ট হলো 18 টাকা, আমার প্রফিট হচ্ছে 61 টাকা।
ঠিক আছে। যদি 41 টাকা বিক্রি করি, আমার টোটাল রেভিনিউ হলো 164 টাকা। আমার মার্জিনাল রেভিনিউ কত? 32 টাকা। মার্জিনাল রেভিনিউ তো বোঝা যাচ্ছে, 164 থেকে 132 বাদ দিছি, থাকে কত? 32 টাকা। টোটাল কস্ট কত? 85। তার মানে আমার এডিশনাল কস্ট লাগতেছে কত? 14 টাকা। ছিল সেই ক্ষেত্রে আমার প্রফিট দাঁড়াচ্ছে কত? 79। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে, আমি যদি 38 টাকা বিক্রি করি, তাহলে আমার টোটাল রেভিনিউ দাঁড়াচ্ছে 190 টাকা। আমার মার্জিনাল রেভিনিউ দাঁড়াচ্ছে 26 টাকা। টোটাল কস্ট দাঁড়াচ্ছে কত? 95। মার্জিনাল কস্ট কত? 10 টাকা। সেক্ষেত্রে আমার প্রফিট হচ্ছে কত? 95। আমি যদি 35 টাকায় বিক্রি করি, আমার প্রফিট দাঁড়াচ্ছে কত? 100 টাকা 210। 210 টাকা। প্রফিট। ও সরি, 100। হ্যাঁ 100 টাকা, হ্যাঁ প্রফিট দাঁড়াচ্ছে, রেভিনিউ হলো 210 টাকা। আর যদি 32 টাকায় বিক্রি করি, তাহলে আমার প্রফিট দাঁড়াচ্ছে কত? 102 টাকা। আচ্ছা, যদি 29 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে প্রফিট দাঁড়াচ্ছে কত? 97। নাইনটি 97 টাকা। সেভেন তার মানে আমার প্রফিট, প্রফিট সর্বোচ্চ, অপটিমাম প্রফিট কোথায় হচ্ছে? 32-এ। 32। তার মানে এই 32 টাকাটাকে বলা হচ্ছে অপটিমাম প্রাইস। আচ্ছা, 32 টাকাকে কেন অপটিমাম প্রাইস বলা হচ্ছে? কারণ এখানে দেখেন এমআর কিন্তু এমসির কাছাকাছি। এমআর কত? মার্জিনাল রেভিনিউ কত? 14 টাকা। আর এমসি কত? 12। 12 টাকা। কাছাকাছি না? অলমোস্ট হ্যাঁ। নিয়ারেবল। কারণ এটা ইকুয়াল, সব ক্ষেত্রে ইকুয়াল হবে না, বুঝছেন? বুঝতে পারছি কিনা? তার মানে আপনি যদি হাই প্রাইস চার্জ করেন, তাহলে আমি প্রোডাক্টটা 50 টাকা নিচে বিক্রি করবো না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারবেন না। বা আপনি ধরলেন যে আমি 44 টাকার নিচে কি করবো না, আমি আমার প্রোডাক্টটা বিক্রি করবো না, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আপনি আপনার অপটিমাম প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনাকে অপটিমাম প্রফিট জেনারেট করার জন্য আপনাকে অপটিমাম প্রাইস ডিটারমাইন করতে হবে। অপটিমাম প্রাইস মানে আপনি যদি 32 টাকা বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার অপটিমাম কি হবে? প্রফিট হবে। আচ্ছা, এটা হলো টেবুলার অ্যাপ্রোচ গেল। হ্যাঁ, আমরা অ্যালজেব্রিক অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কি করতে পারবো? এটা ডিটারমাইন করতে পারবো। অ্যালজেব্রিক অ্যাপ্রোচের মাধ্যমে প্রোডাক্টের প্রাইস বা বের করতে পারবো, যে কোন প্রাইসে আমি কি করতে পারবো, আমার প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে পারবো। হ্যাঁ? বিক্রি করলে আমার অপটিমাম প্রফিট হবে, এবং প্রফিটও ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ? এখানে এক্সাম্পল দিয়ে আছে। এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে। এই দেখেন, এটা তো ইকুইলিব্রিয়ামের চার্ট বলা হয়। দেখেন এখানে এসে এমআর আর এমসি কিন্তু ইন্টারসেপ্ট, এটাই অপটিমাম পয়েন্ট বলা হচ্ছে। আচ্ছা, প্রসিডিউর ফর এস্টাবলিশিং দ্য অপটিমাম প্রাইস অফ আ প্রোডাক্ট। অপটিমাম প্রাইস অফ আ প্রোডাক্ট কিভাবে নির্ধারণ করবেন? এস্টাবলিশ দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। দ্য ইকুয়েশন উইল টেক দ্য ফর্ম পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ। পি ইজ ইকাল টু কি? এ মাইনাস বি কিউ। এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? এই ফর্মুলার মাধ্যমে আপনি অপটিমাম প্রোডাক্টের অপটিমাম প্রাইসটা নির্ধারণ করতে পারবেন। ক্লিয়ার কিনা? এই ফর্মুলার মাধ্যমে আপনি কি করতে পারবেন? প্রোডাক্টের অপটিমাম প্রাইসটা নির্ধারণ করতে পারবেন, ইজিক্যাল টু এ মাইনাস বি কিউ এর মাধ্যমে। এ হলো ইন্টারসেপ্ট, হিয়ার দ্য ম্যাক্সিমাম থিওরিটিক্যাল প্রাইস এট হুইচ ডিমান্ড উইল ফল টু জিরো। ঠিক আছে। এ এ হলো কি ইন্টারসেপ্ট, যেখানে কি হবে, মানে যে প্রাইসে কেউ প্রোডাক্ট কিনতে যাবে না। ওই যে আমি বললাম যে F5 বইয়ের দাম যদি 1,000 টাকা নির্ধারণ করা হয়, তাহলে ওই ওই প্রাইসে বইটা কেউ কিনতে যাবে না। হয়তো 500 টাকা হলে অনেকে কিনতে যাবে, কিন্তু 600 হলেও অনেকে কিনতে যাবে না। তাহলে 600 টাকা হলো এ। বি ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন। Here the amount the price has to change the demand by 1 unit. 1 ইউনিট ডিমান্ডের পরিবর্তনের কারণে প্রাইসে যে পরিবর্তন হয়, এটাই হলো বি দ্বারা রিপ্রেজেন্ট করে। বির আর একটা ফর্মুলা আছে, পার্সেন্টেজ চেঞ্জেস অফ প্রাইস ডিভাইডেড চেঞ্জেস অফ ডিমান্ড। বি দেখবেন এইভাবে ডিটারমাইন করা হয়। হ্যাঁ, ডেল্টা পি ডিভাইডেড ডেল্টা ডি। হ্যাঁ, কিউ ডিমান্ড বা কোয়ান্টিটি। ঠিক আছে। ধরেন আমি
যদি 20 টাকা করে প্রোডাক্ট বিক্রি করি, তাহলে আমি 100টা ইউনিট বিক্রি করতে পারি বা 125টা ইউনিট বিক্রি করতে পারবো। কিন্তু আমি প্রোডাক্টের প্রাইস যদি বাড়ায় যদি 25 টাকা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি 100টা ইউনিট, আমার আমি আমার কোয়ান্টিটি কমে 100 হয়ে যাবে, ডিমান্ড কমে যাবে। আমি যদি প্রোডাক্টের প্রাইস 5 টাকা বাড়ায় দিই, তাহলে এটা কোয়ান্টিটি কমে 125 জায়গায় কত হবে, 100 হবে। তাহলে প্রাইসের পরিবর্তন কত, 5। বুঝতে পারছি কিনা? আর কোয়ান্টিটির পরিবর্তন কত, 25। ক্লিয়ার কিনা দেখেন, বিটা ক্লিয়ার কিনা রাশিদ ভাই? ভাই আরেকবার বুঝান, বুঝিনি। আচ্ছা, বি হলো কি, দেখেন বি বলা হচ্ছে ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন at the amount the price has to change the demand by 1 unit। বি দ্বারা যেটা বোঝানো হয় ডেল্টা পি ডিভাইডেড ডেল্টা কিউ, মানে প্রাইসের পরিবর্তন প্লাস কি কোয়ান্টিটির পরিবর্তন। আমরা প্রোডাক্টের প্রাইস যদি বাড়াই তাহলে ডিমান্ড কমে যায় না? আর প্রোডাক্টের প্রাইস যদি কমায় তখন ডিমান্ড বেড়ে যায় না? বাস্তবে তো এটাই। দেখবেন যে আমরা ওই যে সুপার শপগুলোতে কি দেখি, যে আপনার প্রোডাক্টের প্রাইস যদি ওরা একটু কম রাখে তখন মার্কেটে আমরা কি করি, ডিমান্ড বেড়ে যায় না, আমাদের কেনার চাহিদা বেড়ে যায় না? কিন্তু প্রোডাক্টের প্রাইস যখন বাড়ায় দেয় তখন আমাদের কিন্তু কেনার চাহিদাটা কিছুটা হলেও কমে যায়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। ধরেন আপনি যখন, প্রাইস তো স্যার চেঞ্জ হয়েছে 25 টাকা না? হ্যাঁ, আচ্ছা, আপনি যখন 20 টাকা করে প্রোডাক্টটা বিক্রি করলেন, 20 টাকা করে প্রোডাক্টের প্রাইস যখন 20 টাকা নির্ধারণ করছেন, তখন আপনি 125টা বিক্রি করতে পারছেন। কিন্তু প্রোডাক্টের প্রাইস যখন বাড়াইয়া 25 টাকা করলেন, তখন আপনার ডিমান্ড কমে দাঁড়াইলো 100 ইউনিটে, মানে আপনি 100 ইউনিটের উপরে আর বিক্রি করতে পারলেন না। তাহলে সেক্ষেত্রে প্রাইসের পরিবর্তন কত হলো, 5। আর ডিমান্ডের পরিবর্তন কত, 25। বুঝতে পারলাম কিনা? ঠিক আছে স্যার, ঠিক হ্যাঁ আছে। বুঝেছি, বুঝেছি। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। তাহলে ডেল্টা পি কি, 5। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে বি ক্যালকুলেশনের ক্ষেত্রে মাইনাস সাইনটা ইগনোর করতে। 25 - 20 ইকুয়াল টু 5, বা 20 - 25, এখানে -5 আসতো না? 20 থেকে আমরা 25 বাদ দিলে কি -5 আসে না? আমি যখন 20 থেকে 25 বাদ দিব তখন আমার কি আসবে, -5 আসবে না? তো এই গ্রেডিয়েন্টের বি ডিটারমিনেশনের ক্ষেত্রে বলা হয়েছে মাইনাস সাইনটা ইগনোর করার জন্য। বুঝতে পারছি কিনা? আচ্ছা, আর এখানে ভেরিয়েন্টটা কত, পার্থক্য করে কত, 25। তাহলে 5কে যদি 25 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমি কি পাবো, কত আসে, এটা 0 পয়েন্ট সামথিং আসবে না? এটা হলো বি। ক্লিয়ার কিনা দেখেন। আচ্ছা, আমরা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, আচ্ছা, মার্জিনাল রেভিনিউ এম আর ইজ ইকুয়াল টু এ মাইনাস টু বি কিউ। এটা আরেকটা ফর্মুলা, মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু কি, এম আর ইজ ইকুয়াল টু এ মাইনাস টু বি কিউ। আচ্ছা, এস্টাবলিশ দ্য মার্জিনাল কস্ট এমসি, কারণ টু ম্যাক্সিমাইজ প্রফিট ইকুয়েট এমসি আর এম আর। দেখেন, ম্যাক্সিমাইজ প্রফিটের জন্য কি ইকুয়েট কি এমসি আর এম আর। আমরা কি কি জানি, যেখানে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু কি হবে, মার্জিনাল রেভিনিউ হবে, সেখানে কি হবে, প্রফিট হাই হবে না? যেখানে আমার এমসি মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ হবে, সেক্ষেত্রে কি আমার হবে, প্রফিট হাই হবে না? প্রফিট হাই হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইটা আমরা একটু দেখি। হ্যাঁ, এক্সাম্পলটা ইন্টারেস্টিং এক্সাম্পল, এই এক্সাম্পলটা বুঝতে পারি দেখবেন যে আমাদের, আচ্ছা, বলতে চাই find the linear relationship between price and the quantity demanded Q in relation to the following sales and demand data. Following sales and demand data. Selling price 300, sales of 500 units per month. Selling price 330, sales of 400 units per month. আপনি যখন সেলিং প্রাইস 300 করলেন তখন আপনি 500 ইউনিট বিক্রি করতে পারলেন। কিন্তু যখন আপনি সেলিং প্রাইস 30 টাকা বাড়াই দিলেন, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু কমে কত হলো, 400 হলো। হ্যাঁ,
ইউজিং দ্য প্রাইস ইকুয়েশন ইন ওয়ান অ্যান্ড অ্যাজুমিং দ্যাট ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ 90। এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতে এমসি কে মিন করা হচ্ছে। ক্যালকুলেট দ্য অপটিমাম প্রাইস অ্যান্ড আউটপুট। আপনাকে অপটিমাম প্রাইস ডিটারমাইন করতে বলছে। অপটিমাম প্রাইস অ্যান্ড আউটপুট বলতে কোয়ান্টিটি। আপনাকে অপটিমাম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ডিটারমাইন করতে বলছে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। আপনাকে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনে কি করতে বলছে, নির্ধারণ করতে বলছে। বুঝাতে পারছি কিনা দেখেন। মানে এই ইনফরমেশনের উপর বেস করে আপনাকে একটা অপটিমাম প্রাইস নির্ধারণ করতে বলছে। মানে আপনার যে মূল্যে বিক্রি করলে কোম্পানির কন্ট্রিবিউশনটা কি হবে, ম্যাক্সিমাম হবে, বা প্রফিট ম্যাক্সিমাইজ হবে, হ্যাঁ? যে মূল্যে। আচ্ছা, অপটিমাম প্রাইস অ্যান্ড আউটপুট নির্ধারণ করতে বলছে, মানে কি পরিমাণ কোয়ান্টিটি আপনাকে কি মূল্যে বিক্রি করতে হবে এটা ডিটারমাইন করতে বলছে। আচ্ছা, এটা সলভ করার আগে আমরা আগে বিটা বের করে নিব। ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা যেহেতু একটা ওয়ার্ক এক্সাম্পল, এটা স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। দেখেন, আমরা ইকুয়েশন কি জানি, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ। আমরা ইকুয়েশন জানি কি, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ। আমরা বি বের করে নিতে পারবো না এখান থেকে। বি ইজ ইকাল টু কি, প্রাইজের পরিবর্তন। প্রাইজের পরিবর্তন কত, 30। আর কিউ হলো কোয়ান্টিটির পরিবর্তন, কোয়ান্টিটির পরিবর্তন কত, 100। 100। তাহলে এখান থেকে আমরা কিন্তু বির মানটা পেয়ে যাবো। দেখেন, বি ইজ ইকাল টু 0.3। বি ইজ ইকাল টু কি, 0.3। আচ্ছা, এখন আমি এই প্রথম লাইন থেকে এর মানটা বের করে নিব। আমাদের ফর্মুলা কি, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ না, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ না। আমরা যে উপরে যে ফর্মুলাটা দেখলাম, এই তো ফর্মুলা। এই যে পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ না, এই ফর্মুলা না, এ মাইনাস বি কিউ। এ কি, এ হলো ওই প্রাইস বোঝানো হচ্ছে যে প্রাইসে কি, মানে কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনবে না। এ হলো ওই প্রাইস বোঝানো হচ্ছে যে প্রাইসে আপনার ডিমান্ড কি হবে, জিরো হবে। মানে কোনো কাস্টমারই ওই প্রাইস দিয়ে কি করতে যাবে না, আপনার প্রোডাক্টটা পারচেস করতে যাবে না। এ বলতে ওই মূল্যটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখেন, সেলিং প্রাইস দিয়ে আছে, তিন মান কত, 300 না। আমরা যদি একটু দেখি, আমাদের ফর্মুলা কি, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ। আচ্ছা, আমি বির মান কিন্তু পাইছি। আমি যে কোনো একটা ডাটা থেকে কাজ করতে পারি, হ্যাঁ। আমি 300 নিয়েও কাজ করলে সেম রেজাল্ট আসবে, 330 নিয়ে কাজ করলেও সেম রেজাল্ট আসবে, হ্যাঁ। 300, আমরা এর মানটা বের করবো, হ্যাঁ। মাইনাস বি কিউ, বির মান তো জানি। বির মান আমার বের হয়েছে কত, 0.03, হ্যাঁ। আর কিউ হলো কত, 500 ইন্টু 500। এটা কি 0.03 হবে না 0.3 হবে? আসে কত আপু, 0.3 আসে, 0.3 আসে না। না, আমার তো মনে হয় 0.3 লেখা ছিল এর আগের হ্যাঁ পেজে। হ্যাঁ, না, 0.3। 0.3। তাহলে 0.3 হবে আপু। এই যে 0.3 না, 0.3। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে এর মানটা বের করে ফেলবো। এটা ক্যালকুলেটর হলে ভালোই তো। দেখেন, এখান থেকে আমরা এর মানটা যদি বের করি, আপনি একটু করতে চেষ্টা করেন তাহলে ভালো হবে। হ্যাঁ, 300 ইজিক্যাল টু এ মাইনাস 0.3 ইন্টু 500, এটা 150 হবে না, 150 আসে না নাকি। এ হলো 300 প্লাস 150, 450। ক্লিয়ার কিনা দেখেন। তো আমরা আপনার প্রোডাক্টের প্রাইস যদি 450 টাকা ডিটারমাইন করেন, তাহলে এই প্রোডাক্টটা কি কি হবে, নিতে চাবে না। আপনার যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, এই প্রোডাক্টটা কিনতে চাবে না এই প্রাইসে। বুঝতে পারছি কিনা, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে বের করতে বলতেছে ভাই, অপটিমাম। 500 টাকাটা কোথা থেকে আসলো, 500 টাকাটা? 500 যে আপু কিউ এখানে, কিউ আমরা যেটা নিছি 500 হলো কোয়ান্টিটি।
এইখানে হলো কি, আপনাকে ওকে ওকে। এ আর বিটা ডিটারমাইন করতে হবে। আপনি চাইলে এই লাইন থেকেও ডিটারমাইন করতে পারেন, মানে দুইটা সেম রেজাল্টই দিবে। আপনি চাইলে প্রথম সেন্টেন্স থেকে ডিটারমাইন করতে পারেন, চাইলে সেকেন্ড সেন্টেন্স থেকেও ডিটারমাইন করতে পারেন, দুইটাই সেম রেজাল্ট দিবে। আচ্ছা, আপনারা জানি এম আর ইজিক্যাল টু এম সি, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে প্রফিট ম্যাক্সিমাইজ কোথায় হবে, যেখানে মার্জিনাল রেভিনিউ ইজিক্যাল টু কি হবে, মার্জিনাল কস্ট হবে, যেখানে এম আর ইজিক্যাল টু কি হবে, এমসি হবে, হ্যাঁ। আচ্ছা, এম আর এর কিন্তু আরেকটা ফর্মুলা আছে, এ মাইনাস টু বি কিউ। এম আর এর একটা ফর্মুলা আছে, এ মাইনাস টু বি কিউ, এটা একটা ফর্মুলা আছে কিন্তু, বুঝছেন। আমরা দেখেন যদি উপরে যাই তাহলে লিখবেন যে এই ফর্মুলাটা আমরা পাবো, এ এম আর ইজিক্যাল টু কি, হ্যাঁ, মার্জিনাল রেভিনিউ এর একটা ফর্মুলা আছে। আমরা যদি এই যে পাইছেন, এই যে মার্জিনাল রেভিনিউ ইজিক্যাল টু কি, এ মাইনাস টু বি কিউ। আচ্ছা, আমরা এখান থেকে ওই ম্যাক্সিমাম আউটপুটটা বের করবো, হ্যাঁ। আচ্ছা, আমরা কোন ম্যাটটাতে ছিলাম, এটাতে ছিলাম না, আমরা ম্যাক্সিমাম আউটপুটটা বের করবো। আচ্ছা, এম আর ইজিক্যাল টু এমসি না, আমরা বলছি যে এম আর ইজিক্যাল টু এমসি, মার্জিনাল কস্ট কত, 90 না, পাইছেন মার্জিনাল কস্ট 90, এই যে 90, ইউজিং দ্য প্রাইস ইকুয়েশন ইন এ অ্যান্ড অ্যাজুমিং দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ 90। এই ভেরিয়েবল কস্ট পার ইউনিটটাকেই বলা হচ্ছে মার্জিনাল কস্ট, বুঝতে পারলাম কিনা। এর মান আমরা বের করছি না, 450 মাইনাস 2 ইন্টু 0.3, আমরা এখানে কিউটা নিব, কোয়ান্টিটিটা নিব, আমরা এখান থেকে কিউটা বের করে ফেলবো। কিউ হলো আউটপুট, কিউ হলো কি আউটপুট, হ্যাঁ। আমরা এখান থেকে আউটপুটটা বের করে ফেলবো। ওই যে বলছে না, ক্যালকুলেট অপটিমাম প্রাইস অ্যান্ড আউটপুট, তাহলে আমরা এখান থেকে কিউটা বের করে ফেলবো। সেটা আসবে কত, 450 মাইনাস 90, হ্যাঁ। ওই পাশে এটা মাইনাস সাইন আসবে, আর এটা হলো 0.6 হবে না, 0.6 কি ক্যালকুলেটর রাখছি অন্যরকম। আচ্ছা, আপনারা একটু ক্যালকুলেশন করে বলতে বলেন তো দেখি কত আসে। 600 আসে। আচ্ছা, এখানে আছে 360 না, আর এই জায়গায় আসছে কত, 2 ইন্টু 0.6 না, হ্যাঁ 600ই হ্যাঁ আসে, সিক্স কিউ হান্ড্রেড ইকুয়াল টু 600। আচ্ছা, তার হ্যাঁ মানে কিউ ইজিক্যালটা আমার বের হচ্ছে কত, 600 না, কিউ ইজিক্যালটা আমার বের হচ্ছে 600। আচ্ছা, আমি যদি কি করি, তো আমাকে কতগুলো কোয়ান্টিটি বিক্রি করতে হবে, 600 কোয়ান্টিটি বিক্রি করতে হবে। এখন প্রাইস কত হবে, ঠিক আছে। আচ্ছা, প্রাইসটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, প্রাইজের ফর্মুলা কি দেখেন তো, পি ইজিক্যাল টু এ মাইনাস বি বিকিউ। কিউ না। আচ্ছা, এ মাইনাস বি কিউ, এ আমার কত ছিল, 450 না, মাইনাস বি কত, পয়েন্ট বি থ্রি হলো 0.3 0.3। ইন্টু 600, দেখেন সিক্স কত আসে। X। 180 আসে না, হুম। 450 270 টাকা, 270 টাকা, হ্যাঁ। বেশ। হুম। এটাই হবে, হ্যাঁ। আচ্ছা কারণ আপনার ভাইয়া, নাম্বার অফ, F5
এফ কোনটা ফাইভ বলেন? বুকের রেফারেন্স, আপনি যাচ্ছে রেফারেন্স বুক গুলো দিয়েছেন, ওইখানে মনে হয় F5 নাই। না না, ওই পারফরমেন্স ম্যানেজমেন্টে F5। পারফরমেন্স ম্যানেজমেন্টটা না, ও বইগুলো এখন হ্যাঁ। ধরেন যে কি, যে আগে যেমন F5 এইভাবে ডাকা হইতো, F2 এখন PM বলা হয়, হ্যাঁ। আচ্ছা, এগুলো এগুলো চেঞ্জ হয়েছে। F5টাই। তিনটা বই কি কিনতে হবে? তিনটা বই কিনতে হবে? আমরা হলো কি এক একটা বই থেকে এক একটা চ্যাপ্টার আলোচনা করব, এটা আপনার জন্য ভালো হবে, কারণ আপনার এই জিনিসটা লিস্ট জানবেন যে এই বই থেকে আমরা এই জিনিসটা পড়ছি। কারণ ক্লাস নোট হচ্ছে কি, বুক ভালো, বুঝছেন? বই ইজ দ্য বেস্ট অপশন। এই যে আমরা টপিকটা আলোচনা করলাম, এই টপিকটা কিন্তু ইজ নট ইজি, ইজি টপিক, বুঝছেন? এবার আপনারা কিন্তু অনেক মানে কনসেন্ট্রেশন দিয়ে শুনছেন, এখানে পিওর ম্যাথমেটিক্যাল টপিক কিন্তু, বুঝছেন? এখানে এখানে ডিমান্ডের ইস্যু আছে, প্রাইসের ইস্যু আছে। না, এখানে এখানে আজকে যে টপিকসটা পড়াচ্ছেন এটা F5 বুকের কত নাম্বার চ্যাপ্টার? এটা প্রাইসিং এ আছে আপু, প্রাইসিং এর চ্যাপ্টারে আছে। দেখেন আমি বলে দিচ্ছি, হ্যাঁ, বইটা চ্যাপ্টার আমার ফাইভ কাছে আছে এটা। চ্যাপ্টার ফাইভ না, এটা চ্যাপ্টার 7 হবে। 7। চ্যাপ্টার 7, হ্যাঁ। হ্যাঁ, চ্যাপ্টার 7, F5 এর চ্যাপ্টার 7 আছে। প্রাইসিং যে চ্যাপ্টার 7 আলোচনা করা আছে। এবং প্রাইসিং আপনি দেখবেন যত বই ঘাটবেন, এখানে এর চেয়ে এই বইয়ের মতো সামারি পাবেন না। মানে বাংলাদেশে কিন্তু রাইটারদের বইগুলোর মধ্যে কিন্তু জিস্ট আকারে কোনো কিছু পাওয়া যায় না, যেটা আপনার প্রফেশনাল লেভেলের বইগুলোতে পাওয়া যায়, হ্যাঁ। বিভিন্ন প্রফেশনাল লেভেলের বইগুলোতে আমরা যেগুলো পাই, অনেক অনেক কিছু পাই, জিস্ট আকারে পাই। আচ্ছা, এটা 270 টাকা না? আচ্ছা, আমরা ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন বের করতে পারবো না? ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন কি? সেলস মাইনাস বিসি না? সেলস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দিই, আমি কি পাবো? কন্ট্রিবিউশন পাবো না? সেলস মাইনাস বিসি, হ্যাঁ। সেলস থেকে যদি আমি কি ভিসি ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে আমি কন্ট্রিবিউশন পাবো, হ্যাঁ। আচ্ছা, ভিসি কিন্তু আমার বলা আছে, ভিসি কত করে? 90 টাকা করে। ভিসি কিন্তু আমার দেওয়া আছে 90 টাকা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত হবে? আমরা সেলস সেলস প্রাইস ডিটারমাইন করছিলাম কত জানি, 270 না? 270 - 90, আমার কন্ট্রিবিউশন পার ইউনিট কত? 180 ইন্টু কত? ইন্টু 600, ইন্টু 600। দেখেন, এটাই কন্ট্রিবিউশন মানে 180 × 600। হ্যাঁ, 15 এটা তো বুঝি নাই এটার সূত্রটা। মানে সূত্রটা হচ্ছে আচ্ছা আপনার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন ইকুয়াল। আচ্ছা, ম্যাক্সিমাম আমরা কন্ট্রিবিউশনের ফর্মুলাটা জানি, হ্যাঁ। পিএম। কন্ট্রিবিউশন হলো কি, সেলস মাইনাস বিসি। কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। আমরা সেলিং প্রাইস কিন্তু বের করছি। আপনার প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করবেন? 270 টাকা করে না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝেছি, বাট লাস্টে আবার 600 দিয়ে ইন্টু কেন আচ্ছা, হলো? ওটা হলো কোয়ান্টিটি। মাল্টিপ্লিকেশন কেন? আমরা 270 থেকে যখন 90 টাকা বাদ দিব, আমরা পাবো কত? 180 টাকা না? এটা হলো কন্ট্রিবিউশন পার ইউনিট, কিন্তু আপনি বের করতে যাচ্ছেন কি, টোটাল কন্ট্রিবিউশন। হুম, আচ্ছা আচ্ছা। ও বুঝছেন? বের করতে যাচ্ছেন কি, টোটাল কন্ট্রিবিউশন বের করতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটার জন্য। আপনি টেস্ট করে দেখতে পারেন, যেমন আমরা আমরা কি বললাম যে আমি কিন্তু টেস্ট করে দেখতে পারি, আমার আমার ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আসলে কত? 108 না? 108 না? 108,000 না? যেমন দেখেন, আমরা উপরে একটা এক্সাম্পল বলছিলাম যে সেলিং প্রাইস যদি 300 টাকা হয়, আপনি নাম্বার অফ ইউনিট বিক্রি করতে পারবেন কত? 500টা। তাহলে প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত আসে আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন। দেখবেন এটা 1,08,000 হবে না, এটা ডেফিনেটলি কম হবে। প্রিয়াঙ্কা, বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মানে আচ্ছা। প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে আমার দেখেন সেলিং প্রাইস কত, 300। সেলস সেলস কত? 500 টাকা ইউনিট। আমি কিন্তু কন্ট্রিবিউশন বের করতে পারতেছি 210। তাহলে 500কে যদি আমি 210 দ্বারা মাল্টিপ্লাই করি, দেখেন কত আসে। 500 × 210, 1,05,000 আসে। এক হ্যাঁ, এক লক্ষ লক্ষ পা- পাঁচ পাঁচ হাজার। 1,05,000। তার মানে বুঝাতে পারছি কিনা? তার মানে আপনি 300 টাকায় বিক্রি করলে সেক্ষেত্রে আপনি কি হবে না,
সেক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশনটা কি হবে না, ম্যাক্সিমাইজ হবে না। এটাই স্টেপ বাই স্টেপ দেখেন সলভ করা আছে, এখানেও সলভ করা আছে। দেখেন আমরা কি বের করলাম, বির মানটা বের করলাম ফার্স্টে না, এরপরে আমরা ডিটারমাইন করলাম কি, এ এ ডিটারমাইন করলাম না, প্রথমে বি এরপরে এ ডিটারমাইন করতে হবে, এটাই নিয়ম, বুঝছেন? কারণ আমার তো ডাটা দেয়া আছে, ইনফরমেশন দেয়া আছে, ঠিক না? আমার কোয়ান্টিটি দেয়া আছে, আমার কি দেয়া আছে, আমার সেলিং প্রাইস দেয়া আছে, আমার কোয়ান্টিটি দেয়া আছে, ঠিক না? আমার দুইটা সিচুয়েশনের ক্ষেত্রে সেলিং প্রাইস এন্ড কোয়ান্টিটি দেয়া আছে। তার মানে ওই সিচুয়েশনের উপরে বেস করে আমি বি আর এটা ডিটারমাইন করবো। এরপরে আমার কি দেয়া আছে, মার্জিনাল কস্ট দেয়া আছে না, আমার মার্জিনাল কস্ট বলা আছে। আচ্ছা, পরে আমরা ওই যে এমআর এর ফর্মুলাটা ইউজ করছি, আমরা জানি কি এমআর ইজ ইকুয়াল টু কি, এমআর ইজ ইকুয়াল টু এমসি, আর এমসি ইজ ইকুয়াল টু কি ভিসি। সো এমআর ইজ ইকুয়াল টু এমসি, ওই যেটা আমরা বের করছি, হ্যাঁ। এখান থেকে আমরা কিউ এর মানটা বের করলাম, এরপর থেকে আমরা পির মানটা বের করে নিয়েছি, হ্যাঁ। এরপরে দেখেন কন্ট্রিবিউশন পার ইউনিট, এরপরে দেখেন টোটাল কন্ট্রিবিউশন। এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 1 and 2 সেমই। দেখেন, ইউজ দিস ইনফরমেশন টু প্রেডিক্ট দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড পার মান্থ ইফ দ্য সেলিং প্রাইস ইজ 300 টাকা। দেখেন, এটা একটা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 1, হ্যাঁ। আমাকে ফার্স্টে কি ডিটারমাইন করতে হবে, আমার ফর্মুলা কি, এ ইজ ইকাল টু বি, পি ইজ ইকাল টু কি এ মাইনাস বি কিউ না, পি ইজ ইকাল টু এ মাইনাস বি কিউ না, এ মাইনাস বি কিউ না, জি জি। বি কিউ। আমাকে বলতেছে যদি সেলিং প্রাইস 300 টাকা হয়, সেলিং প্রাইস, তাহলে আমার পির মান দিয়ে 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 দিছে। ইউজ দিস ইকুয়েশন কোয়ান্টিটি ডিমান্ডেড পার মান্থ, কিউটা চাইছে। তাহলে আমাকে ফার্স্ট কি ডিটারমাইন করতে হবে, ফার্স্ট আমাকে ডিটারমাইন করতে হবে বি, বি ডিটারমাইন করতে হবে না, বি আমাকে বের করতে হবে। এরপরে কি ডিটারমাইন করতে হবে, আমাকে ডিটারমাইন করতে এ। হবে এ, ঠিক আছে, বি আর এ। আর পির মান তো দেয়াই আছে, তাহলে সেক্ষেত্রে আমি কিউ এর মান বের করতে পারবো না, কিউ এর মান আমি বের করতে পারবো। বুঝাতে পারছি কিনা দেখেন, বুঝাতে পারছি এটা? আচ্ছা। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর বলছে ইউজিং দ্য প্রাইস ইকুয়েশন ইন এ এন্ড অ্যাজিউমিং দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ 100 টাকা। ওই ওই আমরা যে এক্সাম্পলটা আলোচনা করলাম, ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি 100 টাকা, ক্যালকুলেট দ্য অপটিমাম প্রাইস এন্ড আউটপুট। আপনাকে অপটিমাম প্রাইস এন্ড আউটপুট কি করতে বলছে, ডিটারমাইন করতে বলছে। আমরা কি জানি, এম আর ইজিক্যাল টু কি এমসি, তো এমসি তো আমার দেয়া আছে। এম আর এর আরেকটা ফর্মুলা জানি না, এম আর ইজিক্যাল টু মাইনাস। এ মাইনাস টু বি কিউ না, টু বি কিউ। টু বি কিউ। আমরা এখান থেকে কি বের করবো, কোয়ান্টিটিটা বের করে নিব, হ্যাঁ। কারণ এম আর ইজিক্যাল টু কি 100, 100 তো আছে, আমার এর মান আছে, বি এর মান আছে, তার মানে আমি কিউটা বের করে নিব। আর কিউ বের করলে আমি কি করতে পারবো, পি এর মানও বের করতে পারবো। এরপর বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন। ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন তো ওই যে এটা ওইটাই, আপনি কোয়ান্টিটি কোয়ান্টিটি বের করতে পারলে ম্যাক্সিমাম কোয়ান্টিটি, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন তো আপনি বেরই করতে পারবেন। ক্লিয়ার এটা? টেস্ট অর আন্ডারস্ট্যান্ডিং 1। এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন, বুঝছেন? এই এক্সাম্পলটা নিজেরা চেষ্টা করবেন, এটা খারাপ না, ভালো এক্সাম্পল। আপনারা এই যে টেস্ট অর আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু নিজেরা সলভ করতে চেষ্টা করেন। কারণ আমরা ওই যে কস্ট প্লাস প্রাইসিং এর কিন্তু প্রবলেম গুলো সলভ করি নাই, হ্যাঁ। এমনি আলোচনা করেছি, থিওরিটিক্যাল আলোচনা। আচ্ছা ভাইয়া, এই বইয়ে মানে যে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং এগুলোর সলিউশন দেওয়া নাই? না, এগুলো আমরা, লাস্টে আছে আপু, এগুলো চ্যাপ্টারের লাস্টে আছে। ও আচ্ছা, চ্যাপ্টারের ভিতরে তো মানে ম্যাথ এবং সলিউশন দুইটাই আছে। হ্যাঁ, চ্যাপ্টারের মধ্যে লাস্টে আছে, এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 1, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 2 এ দেখেন লাস্টের দিকে আছে ওকে। এগুলো। আর এমনি ভিতরে তো সলিউশন আছে অন্য অন্য ম্যাথের, হ্যাঁ, অন্য এরকম ম্যাথে, ম্যাথের। জি অন্য ম্যাথের আচ্ছা। সলিউশন আছে, এটা লাস্টে আছে, আপনি ক্রস চেক করে দেখতে পারেন। এগুলো কি আপনার, এই প্রবলেমগুলো সলভ করলে কি আপনার ব্রেন, মানে আপনার ব্রেনটা শার্প হবে, বুঝছেন? আমরা কিন্তু এই টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং গুলো এই সেন্সেই করে থাকি। এই দেখেন, চ্যাপ্টার সামারি না, চ্যাপ্টার সামারি এই দেখেন, টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 1 পাইছেন?
এরপরে তো আমি আমার অঙ্ক সঠিক হলো না ভুল হলো আমি তো বুঝতেই পারবো না হ্যাঁ, না, অ্যান্সার যদি জি না জি, থাকে। জি জি, না, অ্যান্সার আছে। এই যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং ওয়ান, এখানে এমন কোনো কিছু মানে বইটা কেন আমরা সাজেস্ট করি, কারণ আপনি যখন একটা টেক্সট বই থেকে পড়বেন না, আপনি কিন্তু দেখবেন যে এটা আপনাকে হেল্প করবে যে না, আমি এই বই থেকে এই টপিকটা পড়ছি। আমরা লেকচার শিট দিতে পারি, কিন্তু লেকচার শিটটা ওই কি, লেকচার শিট তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশন গুলোতে আপনারা পেয়ে থাকেন, কিন্তু এটা কিন্তু আপনাকে একটা কমপ্লিট গাইডলাইন দেয় না। একটা বই পড়া থাকলে পারে এটা আপনি বদলি বলতে পারেন যে না, এই টপিক সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া আছে বা কনসেপ্ট আছে। ঠিক আছে, মানে শিট, বইয়ের সাথে আপনার রিলেশনশিপ রাখতে রিলেশনশিপ রাখতে হবে, যেন হ্যাঁ প্রত্যেকটা বুঝেছি, এক্সাম্পল। এখন মানে এটার মানে কোয়েশ্চেনটা আর অ্যান্সারটা তো দেওয়া, সলিউশন না থাকলো কিভাবে করবো এটা না থাকলো অ্যান্সারটা তো দেওয়া আছে, হ্যাঁ, যে অ্যান্সারটা উত্তরটা। দেয়া আছে, উত্তরটা দেয়া আছে, ওকে ওকে। ওইখানে করে দেওয়া আছে প্রিয়াঙ্কা আপু, ওইখানে সলভ করে দেওয়া আছে আপনি কিভাবে করবেন ও স্টেপ বাই করে স্টেপ দেয়া কিন্তু। আছে না, হ্যাঁ, সলিউশন আছে। হ্যাঁ, ও সলিউশন আছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ঠিক আছে। আমি সলিউশনও দেখাইলাম আপনাকে, চ্যাপ্টার শেষে সলিউশন আছে। আচ্ছা, আচ্ছা, কোথায় আসলাম, 2 নাম্বার এক্সাম্পলটাও সেম, আপনারা 1 আর 2 চেষ্টা করেন, হ্যাঁ, আমরা তো আলোচনা করছি, দেখেন। স্যার, হ্যালো। জি বলেন। স্যার, ওই আমি একটু চিটাগাং তো স্যার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর কি, গাড়ি আচ্ছা, 11টা। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমরা আজ এই পর্যন্ত এন্ড করবো, হ্যাঁ। আমরা জাস্ট একটু এই এই 1 আর 2টা আপনারা সলভ করেন, আমরা নেক্সট দিন না, আমরা যে কস্টিং এর যেমন অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং নিয়ে আলোচনা করছি না, আমাদের বাকি যে কস্টিং এর মেথড গুলো আছে না, জব কস্টিং, ব্যাচ কস্টিং, প্রসেস কস্টিং, এগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, নেক্সট ক্লাসে। ওকে। এটা ম্যানেজমেন্ট ভাই অ্যাকাউন্টিং। আপনাকে একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে যে সিএমএ, ইউএসএ, সিএমএ কানাডা, তারপর আরো বিভিন্ন দেশের সিএমএ আছে, মানে টপিকস তো সেমই, এগুলোই তো আমার মনে হয় নাকি, টপিকস তো আলাদা হতে পারে এগুলোই না? পড়ানো হয়, সেম টপিকই পড়ানো হয়। প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে কি মোরালেস কি দেখবেন কি, পড়ালেখা কিন্তু সেমই হয়, বুঝছেন। প্রফেশনাল ডিগ্রির ক্ষেত্রে যেমন আপনার সিএ বা এসএসসি দেখবেন যে মোরালেস সেম পড়ায়, বুঝছেন। সেটাই বলছি যে এটা সিএমএ, ইউএসএ, কানাডা, এগুলো তো মানে সিলেবাস তো হ্যাঁ, সেমই মনে হয়। সেমই, সিলেবাস সেমই, সেম টপিকই পড়ানো হয়। আচ্ছা, এটা আপনারা একটু দেখে নিন, হ্যাঁ, টেস্ট টু আন্ডারস্ট্যান্ড টু, এইখানে সেম সেম জিনিস, ক্যালকুলেট দ্য অপটিমাম আউটপুট এন্ড প্রাইস, বুঝছে, যেটা আমরা বললাম, অ্যাজুমিং দ্যাট ইফ দ্য প্রাইস আর সেট উইদিন ইচ $5 range, there will be a proportional change in demand. Calculate the maximum profit. ম্যাক্সিমাম প্রফিটটা আপনাকে ডিটারমাইন করতে বলছে। আচ্ছা, আজকে পর্যন্ত থাকবো, হ্যাঁ। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি নিয়ে আলোচনা করবো, নেক্সট ক্লাসে আমরা ওই যে আমরা কস্টিং এর দুইটা টপিক নিয়ে আলোচনা করছি, একটা হলো অ্যাবজর্পশন কস্টিং, মার্জিনাল কস্টিং। নেক্সট ক্লাসে আমরা জব কস্টিং, ব্যাচ কস্টিং এন্ড প্রসেস কস্টিং নিয়ে আলোচনা করবো। আপনারা যদি চান একটু দেখে নিতে পারেন, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই থেকে দেখে নিতে পারেন। টপিকটা চোখে দিয়ে দিন। ওকে। জি, ঠিক আছে, মনির ভাই, আমরা এন্ড করে দিই, হ্যাঁ। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।